সে আমার পূর্ণতা। পর্ব 6 থেকে 20। লেখনীতে নবনীতা চৌধুরী। চৌধুরী বাড়িতে আজ সাজ রব। তাসপিকে আজকে দেখতে আসবে। আশরাফ চৌধুরীর বন্ধুর ছেলে। এবার কানাডা থেকে এসেছে, সেখানেই পরিবার সহ সেটেল। তাদের আগে থেকেই তাসপিকে পছন্দ, তাই আর দেরি করতে চাইছেন না। তাই চৌধুরী বাড়ির 3 কর্তা রাজি। ছেলে পছন্দ, আগে থেকে চেনা জানা। বিশেষ করে আশরাফ চৌধুরীর বন্ধুর ছেলে, তাই আর কারোই দ্বিমত নেই। তাসপির ও কাউকে পছন্দ না, তাই সেও রাজি। ড্যাশ 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 ড্যাশ। কিচেনে 3 জা আর আমেনা খালার রান্নায় ব্যস্ত। সকালে আবরার, ইরফান আর তানভীর বাজার করে এনেছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম তাদের স্পেশাল আইটেম করছে। আর মেঘা বেগম নাশতার দিক সামলাচ্ছেন। পুরো বাড়ি গোছানোর দায়িত্ব পড়েছে ছোট 2 সদস্যের উপর। ইনা গোছাচ্ছে কম, বকবক করছে বেশি। আর তিহু তার কথা শুনছে। মাঝে মধ্যে বকাও দিচ্ছে এত বকবক করার জন্য। কবে যে তাসপি আপুর মতো আমার ও বিয়ে হবে রে। তিহু আর ভালো লাগে না পড়াশোনা। বিয়ে ফরজ পড়া না হোক। হঠাৎ ইনার এই কথা শুনে তিহু আকাশ থেকে পড়ল। বলে কি এই মেয়ে? আবরার ভাই শুনলে আজ আর রক্ষা নেই, গাধি মেয়ে কোথাকার। আবরার ভাই শুনলে তোর বিয়ে করা বের করবে। যা বল গিয়ে তোর আবরার ভাইকে। ভয় পায় নাকি হুহু? আচ্ছা, তাই নাকি? মামুনিকে গিয়ে বলি তার মেয়ের বিয়ে করার শখ জেগেছে। হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠে কেঁপে উঠে ইনা। যা আমার লাইফের জীবন শেষে হিটলার সব শুনে ফেলেছে। নিজে মনে মনে কথাগুলো ভেবে গলা পরিষ্কার করে নিজের সাফাই করতে নামল সে। আরে ভাইয়া, আমি তো মজা করে বলছিলাম। বিশ্বাস না হলে তিহুকে জিজ্ঞেস করেন। কিরে তিহু বল। মজা করে বললেও কথাটা ঠিক বলেছিস। রহিম চাচা ও বউ খুঁজছে, তাই আর দেরি করে চাচুর টাকা তোর পেছনে খরচা করে কি লাভ বল। আর আমি একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য। তাদের দুজনের কথোপকথন উপভোগ করছে তিহু আর মিটমিটিয়ে হাসছে। যাই কথাটা বলেই আসি সবাইকে আর রহমত চাচাকেও। এই কথা বলেই চট করে সোফা ছেড়ে উঠে যায় সে। না এই নেন কান ধরছি ভাইয়া, নাকও ধরলাম তাও কাউকে বললেন নাই কথা। দৌড়ে আবরারের সামনে এসে কান ধরে কথাটা বলে ইনা। খানিকক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে সে, তারপর ইনায়াকে শুধায়। এতে আমার কি প্রফিট বল? যদি কোনো প্রফিট থাকে আই শয়ার কাউকে বলবো না। তাহলে আপনাকে আমি 3 কাপ ব্ল্যাক কফি খাওয়াবো। ডান। নো, আই নিড সামথিং স্পেশাল, সামথিং নিউ। কিন্তু নতুন কি লাগবে আপনার? আপনার তো সবই নতুন। আই উইল লুক ফর টাইম। এই কথা বলেই আর এক মুহূর্ত ও না দাঁড়িয়ে কিচেনে চলে যায় আবরার। কিচেনে এসে মেঘা বেগমকে দেখে বলে, কাকিয়া 1 কাপ কফি দিবে প্লিজ। আবরারের ডাকে একবার তার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়ে বলে, তুই ঘরে যা, আমি দিচ্ছি। ড্যাশ 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 ড্যাশ। ড্রয়িং রুমে বসে আছে চৌধুরী পরিবার। তখন তাপসিকে ছেলে পক্ষ আংটি পরিয়ে বিয়ের তারিখ ঠিক করে গেছে। সামনের বৃহস্পতিবার হলুদ আর শুক্রবার বিয়ে, তাই হাতে বেশি সময়ও নেই। আজ রবিবার, এত লোকের কেনাকাটা, বাড়ি সাজানো সবকিছুই সামলাতে হবে। বৈশাখের গরমে অশান্ত হয়ে আছে প্রকৃতি। এই অশান্ত গরমকে কমাতে দুপুরের রোদ পড়ে গেছে ঘন্টা খানিক আগে। প্রকৃতিকে শান্ত করতে ঠান্ডা হাওয়া বইছে চারদিকে। সন্ধ্যার দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বোধহয়। বৈশাখ মাসে এই এক শান্তি। হঠাৎ হঠাৎ কালবৈশাখী ঝড় এসে ধরণীতে এক পশলা বৃষ্টি দিয়ে যায়। এই এক পশলা বৃষ্টি প্রকৃতির সাথে সাথে মানুষের মনে ও শান্তি এনে দেয়। ড্যাশ 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 ড্যাশ। দুপুরের খাবার শেষ করে শপিং করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে চৌধুরী পরিবার। আশতাফ চৌধুরী অফিসে আর আশরাফ চৌধুরী ও আফতাব চৌধুরী অফিসের কাছে ঢাকা গেছেন। তানভীর 3 দিন ছুটি পাবে অফিস থেকে, তাই বুধবার, বৃহস্পতিবার আর শনিবার ছুটি নিয়েছে। তাই আবরার আর ইরফান গেছে মেয়েদের সাথে শপিংয়ে। আধ ঘন্টা থেকে পুরো শপিং মল ঘুরে বেড়াচ্ছেন 3 চা। একজনের শাড়ি পছন্দ হয় তো আরেকজনের পছন্দ হয় না। তাই ঘুরেই চলেছেন। তাসপি আর তিহু সবার সাথে শাড়ি, লেহেঙ্গা দেখাদেখি করলেও ইনা তার ব্যতিক্রম, সে ঘুমে চিমুচ্ছে। দুপুরে খাবার খেয়ে ভাত ঘুম দেওয়া অলসে মেয়েটা আজ না ঘুমাতে পারার জন্য দুলছে। হাত নরম তুলতুলে হাতটা আবরারের হাতের মুঠোয় বন্দি। তার এই অবস্থা দেখে আবরার আপন মনে এক পশলা হেসে ওঠে। তারপর সবার উদ্দেশ্য বলে, আম্মু, মামুনি তোমরা সবাই কেনাকাটা করে নেও। আমি উনিকে নিয়ে শপিং মলের রেস্টুরেন্ট এ বসছি। শপিং শেষে আমায় কল দিও, বিল পে করে দিব। ইনার জন্য এখনো কিছুই কেনা হয়নি আব্বা। হ্যাঁ রে আবরার, তুই বরং ওকে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি ছিটিয়ে নিয়ে আয়।
মামনির কথায় বাদশাতে আবরার কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলে উঠে সে, ওর জন্য তোমরা পছন্দ করে কিনে নিও। এমনিতেও সারা বছর তোমরাই পছন্দ করে কিনে দেওয়া লাগে। কাউকে আর কোনো কথা বলতে না দিয়ে ইনার হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় আবরার। ড্যাশ 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 ড্যাশ। শপিং মলের দোতলার রেস্টুরেন্টে ইনায়াকে নিয়ে বসে আবরার। আবরারের পাশে সোফায় বসে কাত হয়ে ঘুমিয়ে পড়ে ইনা। আর তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে আবরার। হঠাৎ নিজের বাহুতে কারো ঠান্ডা হাতের আঁকড়ে ধরায় আবরারের ধ্যান ভাঙে। চোখ নামিয়ে হাতের দিকে তাকিয়ে দেখে ইনা দুহাতে তার বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে শান্তিতে ঘুমুচ্ছে। কি শ্রীগন্ধ লাগছে মেয়েটাকে, আবরারের তখন কি হলো কে জানে। ইনার দিকে তাকিয়ে থেকেই নিজের ওষ্ঠ জোড়া তার কপলে ডাবিয়ে দেয়। নিজের হাতটা ছাড়িয়ে বুকের সাথে মিশিয়ে নেয় ইনায়াকে। কি যে সুন্দর লাগছিল তখন এক জোড়া প্রেমিক যুগলকে। আরে আবরার না। কারো ডাকে ইনার থেকে চোখ সরিয়ে পিছনে তাকায় আবরার। নিজের ছোট বেলাকার বন্ধু সামিনকে দেখে হেসে উঠে আবরার। হাত নেড়ে কাছে ডাকে সামিনকে। কি অবস্থা তোর আবরার? এই তো আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। পাশে কে ভাবি? সামিনের কথায় ইনার দিকে ফিরে আবরার। হালকা হেসে উঠে মাথা নাড়ায় আবরার। ওর কথায় এক্সাইটেড হয়ে সামনের সোফায় বসে পড়ে সামিন। এটা কিন্তু একদম ঠিক হয়নি আবরার। আমি তোর বন্ধু, ভাই, জানের জিগার, আর তুই আমাকে না বলেই বিয়ে করে ফেললি। শুধুমাত্র 1 বছর দেশের বাইরে ছিলাম তাই। আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। এক নিঃশ্বাসে সামিনের বলা কথাগুলো শুনে হেসে উঠে আবরার। এই ছেলেটার এখনো বাচ্চামো স্বভাবগুলো যায়নি। তোর বলা সব কথাই ভুল। মানে, তুই জানিস আরবার, তোর করা গুলি মিস যেতে পারে কিন্তু আমার ধারণা মিস যাবে না। আচ্ছা, তা পীর সাহেব কাইন্ডলি বলেন তো ইনা আমার বউ হবে কবে? আবরারের কথায় সোফায় দুপা তুলে এক হাত হাঁটুতে রেখে অন্য হাত উঁচিয়ে সামিন বলে। আবরার ভক্স আগামী কালই ইনা মা তোমার বউ হয়ে যাবে। কিন্তু কিন্তু কি বাবা? তোমার বাসর করার স্বপ্নই থেকে যাবে। কথাটা বলেই বা চোখটা মারে সামিন। ওর কথা বলার ভঙ্গিমা দেখে কপালের মাঝ বরাবর ভাঁজ ফেলে হেসে উঠে আবরার। তার সাথে তাল মেলায় সামিন। তাদের হাসির শব্দের জেগে ওঠে ইনা। নিজেকে আবরারের বাহুতে আবিষ্কার করে অপ্রস্তুত হয়ে পড়ে সে খুঁটোপুটি শুরু করে আবরারের বক্ষ বিভাজন হতে ছাড়া পাওয়ার জন্য। ইনা নড়াচড়া অনুভব হতেই নিজের হাতের বন্ধনী হালকা করে ছেড়ে দিয়ে নিজেও অপ্রস্তুত হয়ে পড়ে আবরার। তার থেকে মুক্তি পেয়ে ট্রাই করে উঠে ইনা। ইনা আর আবরারের অবস্থা বুঝতে পেরে কথা বলে উঠে সামিন। কি অবস্থা ইনা? কারো ডাকে সামনের দিকে তাকিয়ে সামিনকে দেখে হেসে উঠে ইনা। তারপর সোজা হয়ে গোল গাল ঠোঁট দুটি নাড়িয়ে উত্তর দেয়। জি ভাইয়া ভালো। আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন আছি। এমন বুড়ো একটা আঙ্কেলের সাথে বসে থাকতে কার ভালো লাগে বলো? নিজের ফেসটাকে ইনোসেন্ট করে কথাগুলো বলে সামিন। তার মুখের অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠে ইনা। তার সাথে সামিন নিজেও তাল মেলায়। ঠিক বলছেন ভাইয়া। ওদের কথা বলার মাঝেই আবরারের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা নিয়ে দেখে মাহমুদা বেগম কল দিয়েছেন। ফোনটা কানে ধরে আবরার। কথা শেষ করে ইনার হাতটা নিজের হাতে আবার পুরে নেয় আবরার। তারপর সামিন থেকে বিদায় নিয়ে হাঁটা দেয় তারা। আবরার ভাই আমরা কোথায় যাচ্ছি? মরতে যাব। যাবি? আমার এত সকাল মরার ইচ্ছে নেই। তবে আপনি চাইলে আমি আপনাকে এগিয়ে দিচ্ছে। আমার না তোর সাথে মরার খুব ইচ্ছে রে অন্নিতা। এখন কি করি বল? হাসকি টোনে কথাটা বলেই আবরার ইনার দিকে তাকায়। ইনা আগে থেকেই আবরারের দিকে তাকিয়ে থাকার দরুন দুজনের চোখাচোখি হয়। ইনা চটপট করে চোখ নামিয়ে ফেলে। বলে উঠে, ভাইয়া আমি তো কিছুই নিইনি। আমি মামুনিকে বলে দিয়েছি তোর জন্য কেনাকাটা করে নিতে। সামনের দিকে তাকিয়েই কথাটা বলে আবরার। চৌধুরী বাড়ির কানায় কানায় আজ আলোয় জলমল করছে। বাড়ির বড় মেয়ের আজ গায়ে হলুদ। জমজমাট এলাহি আয়োজন। বাড়ির চারপাশে ঝুলছে লাল আর নীল রঙের আলো। একতলা থেকে শুরু করে ছাদ পর্যন্ত দপদপ করছে রঙিন বাতির ছটা। গেট থেকে মূল বাড়ি পর্যন্ত টানা হয়েছে আলোয় মোড়া পথ। বাড়ির পেছনের বাগানে বানানো হয়েছে হলুদের জন্য বিশেষ স্টেজ। পাকা মেঝেতে কার্পেট পাতা, চারপাশ ঘেরা পর্দা আর পিছনের দেয়ালে হলুদ রঙের ব্যাকড্রপ। স্টেজের সামনে রাখা হয়েছে বসার চেয়ার, যেখানে আত্মীয় স্বজন বসবে অনুষ্ঠানের সময়। ইনার বাবা, চাচু আর তানভীর রান্নার দিক দেখছেন। ইরফান আর আবরার বাসা ডেকোরেশনের দিক সামলাচ্ছে। বাড়ির 3 ভিন্নি কিচেন সামলাচ্ছেন। দূরের আত্মীয় স্বজন সবাই এসে পড়েছেন।
তাদের নাস্তা পানি সব দিক দেখতে হচ্ছে ওনাদের। সবকিছুর সাথে আবার যোগ হয়েছে এক রাগী ফুফু শাশুড়ি। যশোর থেকে এসেছেন তিনি, ওনার দেখাশোনা করায় বিশেষ তদারকি করতে হচ্ছে চৌধুরী গিন্নিদের। ড্যাশ 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 ড্যাশ। ধরণীতে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। পশ্চিম আকাশের রং বদলেছে সোনালি থেকে কমলা, তারপর গাঢ় বেগুনি। বাতাসে এক ধরনের শীতলতা দিনের উত্তাপকে ধুয়ে মুছে নিঃশব্দে জায়গা করে নিচ্ছে রাতের ছায়া। পাখিরা ঝাঁকেও ঝাঁকেও ফিরছে নীড়ে, তাদের ডানার ঝাপটানিতে যেন শেষ দিনের কথাগুলো লেখা হচ্ছে আকাশে। দূরের মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, যা পুরো পরিবেশটাকে আরো মোহনীয় করে তুলেছে। পাশের গাছের পাতায় বাতাসের ছোঁয়ায় এক ধরনের মৃদু কাঁপন, ঠিক যেন প্রকৃতি নিজেই এক নিঃশব্দ গান গাইছে। সারাদিন কাজ করে খেমে নিয়ে নিজের ঘরে এসেছে আবরার। সাদা শার্টের পিঠের অগ্রভাগ ঘামে ভিজে ছিপছিপে হয়ে আছে। নিজেকে আয়নায় দেখে আবরারের নিজেরই যেন গা গুলিয়ে উঠছে। কারবার থেকে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে আবরার ভাই, বড় মা আপনার জন্য কফি পাঠিয়েছে। আমারই যত ঠেকা পড়ছে, নিজের রূপচর্চা করা বাদ দিয়ে সবার ঘরে ঘরে কফি বিলাতে হচ্ছে। হুহ, কে বলেছে তোকে আমার কফি আনতে? আমি বলেছি। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোতেই ইনার কথাগুলো আবরারের কর্ণপাত হয়। এতেই চটে যায় সে এবং উপরোক্ত কথাগুলো আওড়ায়। আবরারের গমগমে কণ্ঠের কথাগুলো শুনে জিভে কামড় দেয় ইনা। কি করল সে? ভুল জায়গায় ভুল কথা বলে দিয়েছে। এবার কি করবে? থাপ্পড়, আজকে সিউর খাবে। কফির কাপটা টেবিলে রেখে দৌড়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ায় ইনা। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে ভাইয়া, আপনার কাজ করে দিতে তো আমার কোনো সমস্যা নেই। আমি তো সবার কথা বলেছি। ইনার পাশ কাটিয়ে কারবার থেকে নিজের টি শার্টটা নিয়ে মাথা গলিয়ে পরেন নেয় সে। এমন ভাব করে যেন সে ছাড়া এই ঘরে আর কেউ নেই। এতেই যেন ইনার প্রেকটিজে আঘাত লাগে। বকবক থামিয়ে দরজার দিকে ফিরে যেতে আবরারের ডাক পড়ে, দাঁড়া, বিছানার উপরের শপিং ব্যাগটা নিয়ে যা। বিছানার দিকে তাকিয়ে শপিং ব্যাগটা দেখে খুশিতে চোখ জলজল করে উঠে ইনার। তার আবরার ভাই কত ভালো, শুধু শুধু সে কথা শোনায়। এবার থেকে ভদ্র হয়ে চলবে। তার জন্য কি উপহার আনলো তা আগে দেখতে হবে। যেই ভাবা সেই কাজ, লাফিয়ে গিয়ে ব্যাগটা ধরেই ব্যাগের ভেতরে হাত চালান দিল। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে হেলো সিল্কের একটা লাল শাড়ি, পাড়ে সোনালি সুতো দিয়ে কাজ করা। শাড়িটা টান দিয়ে বের করে নিজের গায়ে জড়ায় ইনার হুটোপুটি দেখে এক পশলা হেসে নিল আবরার। তারপর নিজ মনে কিছু একটা ভেবে একটা শয়তানি হাসি দিয়ে ইনার উদ্দেশ্যে বলে উঠে, সাবধানে, তাসপির শাড়ি নষ্ট হলে তোর খবর আছে। কথাটা কর্ণপাত হতেই শাড়িটা হাত থেকে নিচে ফেলে দিল ইনা। উল্টো ঘুরে দরজার দিকে যেতে যেতে বলে উঠল, আপুর শাড়ি তো আপুকে এসে নিয়ে যেতে বলবেন। আমি কারো ফরমাইশ খাটতে আসিনি। ছি অনিতা, তুই কি হিংসুটে? নিজের ভেবে প্রথমে শাড়িটাকে কি সুন্দরে বুকে জড়িয়ে নিলি, যেই শুনলি শাড়িটা তোর না অমনি নিচে ফেলে দিলি। আবরারের কথায় পাত্তা না দিয়ে তার রুম থেকে বের হওয়ার জন্য ডান পাটা বাড়াতেই ইনার হাতে টান পড়ে। চোখ মুখ কুচকে পেছনে ফিরেই না। আবরারের হাতের মুঠোয় নিজের হাতটা বন্দি দেখে আবরারের দিকে এক পল চেয়ে হাতটা টান দেয় ছাড়িয়ে নেওয়ার জন্য। আরে বোকা, শাড়িটা তো নিয়ে যাবি। পারবো না। এত ঘুরে শাড়িটা এনেছি তোর জন্য, তাও নিবি না? আবরারের কথায় ভ্রুজোড়া কুচকে যায় ইনার। নিজের কৌতূহল দমিয়ে না রেখে জিজ্ঞেস করল, শাড়িটা আমার? আবরার মুচকি হেসে উপর নিচ মাথা নাড়ায়। এতেই ইনার কপালের ভাঁজ শীতল হয়ে মুখে ফুটে ওঠে হাসির রেখা। তা দেখে ইনার হাতটা ছেড়ে দেয় আবরার। আবরারের থেকে ছাড়া পেয়ে বিছানার সামনে থেকে শাড়িটা তুলে আবরারকে ধন্যবাদ জানিয়ে দৌড়ে চলে যায় নিজের ঘরে। তার যাওয়ার পানে চেয়ে আবরার মাথার পেছনে খানিক চুলকে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠে। ড্যাশ 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 ড্যাশ। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। তাসপিকে স্টেজে প্রথমে আশরাফ চৌধুরী আর মাহমুদা বেগম হলুদ লাগিয়ে মিষ্টি মুখ করিয়ে অনুষ্ঠান শুরু করে। তারপর একে একে সবাই তাসপিকে হলুদের রাঙিয়ে মিষ্টি মুখ করিয়েছে। এখন স্টেজের সামনে সবাই সাউন্ড বক্সে গান চালিয়ে নাচ করছে। তিহু আর ইরফান ও সবার সাথে তাল মিলিয়েছে। নাচ না পারার দরুন চেয়ারে বসে আছে ইনা। তার পরনে আবরারের তখনকার দেওয়া সোনালি পাড়ের লাল শাড়িটা। হাতে লাল রঙের মেহেদি, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, চুলে খোপা করে গাজরা লাগানো। এ যেন জ্যান্ত পুতুল চৌধুরী বাড়ির কর্তাদের বাগানে বসে আছে। হাতের কাজ শেষ করে ইনার পাশে এসে বসে আবরার। ইনার কাজল টানা দুচোখ অনুষ্ঠান দেখতে ব্যস্ত। পাশে গোটা একটা মানুষ বসেছে যে তার ও খবর নেই তার। অন্বিতা
শাড়িটা পছন্দ হয়েছে তোর? খুব। জানেন, আমি ঠিক করেছিলাম এমন একটা শাড়ি কিনব, কিন্তু ওই দিন তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর নেওয়া হয়নি। আচ্ছা। ড্যাশ 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 ড্যাশ। অনুষ্ঠান শেষ হয়েছে খানিকক্ষণ আগে। তাসফি, তিকু, ইনা সবাই এক ঘরে ঘুমাবে আজ, তাই তিনজন একসাথে বিছানায় বসে গল্প করছে। হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে আর্তনাদ করে উঠে ইনা। ঈশ্বর রে, আবরার ভাইকে তো ধন্যবাদই দেওয়া হয়নি। ইনার কথায় তাসফি তিকু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। কি বলছে এই আবরার ভাইকে ধন্যবাদ দিবে? মাথা ঠিক আছে ওর, নাকি অতিরিক্ত খুশিতে বকছে? বাবা, কি জন্য ধন্যবাদ দিবি শুনি? এই সুন্দর শাড়িটা উপহার দেওয়ার জন্য। কি? তিকুর চিৎকারে কানে হাত চেপে ধরেই না বিরক্তি ভঙ্গিতে মুখ বাঁকায়। আস্তে বইন, একটু হলে এখনই কালা হয়ে যেতাম। কাহিনী কি খুলে বল। রুমের দরজা দিয়ে বেরোতে বেরোতে জবাব দেয়ই না। ফিরে এসে বলছি। পিতময় খোলা চুল দোলাতে দোলাতে হাঁটা দেয় আবরারের ঘরের দিকে। আবরারের দরজার সামনে এসে করা নাড়তেই ভেতরে যেতে বলে আবরার। ঘরে ঢুকে আবরারকে উদম গায়ে দেখেই কোনো রকমে চোখটা নিচে নামিয়ে উল্টো দিকে ঘুরে যায়। ভুল সময় আসার জন্য দুঃখিত, পরে আসে। এখন চাই। ঠিক আছে, যা। যেই দরজার দিকে ফিরে হাঁটা দিবে তখনই ঘটে বিপত্তি। শাড়িতে পা পেঁচিয়ে মেঝেতে পড়ে যায় ইনা। তা দেখে উদম গায়ে ইনার দিকে এগিয়ে আসে আবরার। দুর্ভাগ্যবশত কারেন্ট চলে যায়। আবরার হাতুড়ের সামনে এগিয়ে গিয়ে ইনায়াকে তোলে। পায়ে শাড়ি আটকার দরুন শাড়ির সবগুলো কুচি খুলে গেছে। আশরাফ চৌধুরীর ফুফু আম্মা করিডোর পার হওয়ার সময় কারেন্ট যাওয়ার কারণে আবরারের ঘরের সামনেই দাঁড়িয়ে পড়েন তিনি। এতে করে ইনার মৃদু চিৎকার তার কানেও যায়। ততক্ষণে জেনারেটর চালু হওয়ায় আবরারের ঘরের দরজা খুলে ইনা আর আবরারকে একসাথে ওই অবস্থায় মেঝেতে দেখতে পান তিনি। আর এটাই যেন যথেষ্ট ছিল চৌধুরী বাড়ির দুই ছেলে মেয়ের গায়ে কলঙ্ক লেপটে দেওয়ার জন্য। তবে বিধাতা কি এই লিখেছিল তাদের কপালে? রাত বাজে 1টা। যেখানে আজ বিয়ের বাড়ি হিসেবে আনন্দ করার কথা ছিল সবার, সেখানে আজ নিজেদের পরিবারের সম্মান বাঁচানোর যুদ্ধে নেমেছে চৌধুরী পরিবার। অপরাধী ও পরিবারের দুই সন্তানই। সবার বড় পুয়ে আর সবার কনিষ্ঠা কন্যার গায়ে আজ একে অপরকে নিয়ে কলঙ্কে লেপটেছে। ড্যাশ 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 ড্যাশ। আবরারের ঘরের দরজা ঠেলে ঢুকেই আবরার আর ইনায়াকে মেঝেতে অপ্রস্তুত অবস্থায় দেখে ফেলেন সিতারা বেগম। ইনার শরীরের নিষিদ্ধ জায়গা স্পষ্ট বিদ্যমান। শাড়ির যাচ্ছে তাই অবস্থা। আবরার উদম গায়ে তার পাশেই বসা। এই দৃশ্য দেখতেই রাগে চিল্লিয়ে সারা বাড়ি মাথায় উঠান তিনি। সবাই এসে জড়ো হয় আবরারের ঘরে। কিছু দূর সম্পর্কের আত্মীয় নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করেন। এতে কিছুর মাঝে ইনা এখনো অবাক চোখে সব দেখে যাচ্ছে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আবরার বাবা চাচাদের বোঝানোর চেষ্টা করছে যে তারা যা ভাবছে বিষয়টা তা না। সে মায় শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। তখনই অন্নিতা খাবার নিয়ে আসে আর ও পায়ে শাড়ি পেঁচিয়ে পড়ে যাওয়ায় শাড়ির কুচিগুলো খুলে যায়। মুহূর্তেই কানাঘুষা শুরু হয়ে গেল, খবর ছড়িয়ে পড়ে সারা বাড়িময়। কয়েকজন রংচং মাখিয়ে বর্ণনা করল আবরার আর ইনা বাড়ির সবাই ঘুমিয়ে যাওয়ার পর সেই সুযোগে আবরারের ঘরে আকাম কুকাম করছিল। তখনই সিতারা বেগমের হাতে ধরা খায়। ইনার ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। বুঝতে পেরেই হতভম্ব হয়ে যায়। পৃথিবীর সব ভাষা যেন আবরারের কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব আবরার কি করে দিবে? আবরারের মাথা কাজ করল না হঠাৎ করেই। আয়শা বেগম মুখে আছড় গুজে কেঁদে চলেছেন। মেঘা বেগম তাকে সামলানোর চেষ্টা করছেন। মাহমুদা বেগম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই ঘরে বোম পড়ার মতো বিস্ফোরণ ঘটায় আবরারের বা গালে দেওয়া আশরাফ চৌধুরীর চড়টা। আবরার গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। বাবা, চুপ করো বেয়াদব ছেলে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই দিন দেখার জন্য আমি আর তোমার মা বেঁচে ছিলাম। আমার চোখের সামনে থেকে দূর হও। বেরিয়ে যাও বাড়ি থেকে। বাবার বলা কথাটায় চুপ হয়ে যায় আবরার। কাকে বিশ্বাস করাবে যেখানে নিজের বাবাই বিশ্বাস করছেন না তাকে? আশরাফ চৌধুরী কথায় তার পাশে দাঁড়িয়ে থাকা ও সোফায় বসে থাকা আশরাফ আর আফতাব চৌধুরী চমকে উঠলেন। আশরাফ চৌধুরী বলে উঠলেন, ভাইজান মাথা ঠান্ডা করো তুমি। কি বলছো এসব তুমি? তাদের কথার মাঝে আবরার বলে ওঠে, ঠিক আছে, তোমরা যা সিদ্ধান্ত নিবে তাতেই আমি রাজি। তখনই সিতারা বেগম গর্জে উঠে বলেন, পাপ করে আবার বড় বড় কথা। এই পাপ মোচন একমাত্র বিয়ে দিয়াই করতে পারবা। কাজী ডাকো হোকলে।
কাজী ডাকো কথাটা ইনার কর্ণগোচর হতে ডুকরে কেঁদে ওঠে সে। মেঝেতে হামাগুড়ি দিয়ে বড় আব্বুর পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে ইনা বলল, উপরওয়ালার কসম বড় আব্বু, আমরা কোনো পাপ করিনি। আমি আর আবরার ভাই নির্দোষ। ইনার কথায় ও আশরাফ চৌধুরীর কোনো নড়চড় না দেখে আবরার এগিয়ে আসে। এসে ইনার ডান হাতের কনুই চেপে ধরে মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। আবরার ইনায়াকে জড়িয়ে ধরতেই ওর কান্নার গতি বাড়তে লাগলো। আবরারের পিঠের শার্ট খামছে চিৎকার করে বলে উঠল, ওরা কেন আমাদের বিশ্বাস করছে না আবরার ভাই? তবে এটাই কি সবার আসল রূপ? আমি আর পাচ্ছি না ভাইয়া। দেহ হগুলের সামনেই যেমনের ডলালি করতেছে, না জানি বন্ধ ঘরে কি করছে। চুপ। আর একটা কোথাও কেউ বলবেন না অন্যির চড়িয়ে নিয়ে। ও এখনো পবিয়ে ফুলি আছে, যে ফুলে কারো ছোঁয়া নেই। একদম পবিয়ে, নিষ্পাপ। এত দিন শুনছি চোরের মায়ের বড় গলা, এখন দেখি চোরের ও বড় গলায় হয়। এক ঘরে ওরে শাড়ি খোলা আর তোমারে উদুম গায়ে দেখছি। কি কইতে চাও, আমি কি অন্ধা? সিতারা বেগমের কথায় বাকি আত্মীয় স্বজনরাও সায় জানালো তাদের এই কুরুচিপূর্ণ কথায় আবরার নিজের দুচোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে নিজেকে শক্ত করে একটা সিদ্ধান্ত নেয় সে। তারপর সবার উদ্দেশ্য বলে, হ্যাঁ, আপনি সত্যিটা দেখেননি, সেজন্য আপনি অন্ধই। দেখ রে আশরাফ, তোর পোলায় আমারে অপমান করতেছে। আবরার মুখ সামলে কথা বলো, বেয়াদব ছেলে। ওকে বিশ্বাস করছো না তো আমাদের? ঠিক আছে কাজী ডাকো, আমি উনিকে বিয়ে করব, এখনই করব। ওর গায়ে কোনো কলঙ্ক আমি লাগতে দিব না। যে কলঙ্ক আমার জন্য লেগেছে সেই কলঙ্ক আমি মুছব। কথাটা বলেই ইনার অগোছালো চুলগুলো কানের পেছনে গুজে ইনার চোখের পানি মুছে দেয়। অসহায় চোখে ইনার ফোলা চোখ আর রক্তজবার ন্যায় লাল নাক মুখের দিকে তাকিয়ে বলে, আর একটু অপমান সহ্য করে নে। তারপর তোকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি। সব ঠিক করে দিব অন্যথা। তানভীর কাজীকে কল করো, এখনই ওদের বিয়ে হবে। ঠিক আছে বড় আব্বু। বড় আব্বুর কথায় তানভীর কাজীকে কল দিতে দিতে বাড়ির বাইরে চলে যায়। ড্যাশ 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 ড্যাশ। কিছুক্ষণ আগেই কাজী ডেকে আনে তানভীর। সবার উপস্থিতিতেই আবরার আর ইনার বিয়ে সম্পূর্ণ হয়। কবুল বলে কাবিন নামায় সিগনেচার করেই জ্ঞান হারিয়েছে ইনা। তাকে বর্তমানে তার ঘরে সুইসে রেখেছে তানভীর, ইরফান, তাসপি আর তিহু মিলে। বিয়ের কাজ শেষ করেই নিজের বাইক নিয়ে বেরিয়েছে আবরার। ইনার পরনে এখনো আবরারের দেওয়া মিস সিল্কের লাল শাড়িটা। শাড়িটা এখন আর আগের মতো সুন্দর নেই, কুচকে পেঁচিয়ে একাকার হয়ে আছে, যেন বহুদিন ধরে কোনো বস্তায় কুচকানো অবস্থায় পড়েছিল। এই পুরো বিচার সভায় ছেলে মেয়েদের কোনো কথাই কেউ পাত্তা দেয়নি, বরং সবাইকে বড়দের মুখে মুখে তর্ক না করার জন্য নিষেধ করেন আশরাফ চৌধুরী। বড় আব্বুর মুখের উপর কথা বলার সাহস কারোই নেই, তাই চুপচাপ সব মেনে নিয়েছে সবাই। দোষ না করেও দোষী হয়েছে ওরা। এ যেন দোষীজের রাজ্যে ও তার এই নীতির বিচার। ড্যাশ 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 ড্যাশ। ইনার জ্ঞান ফিরেছে একটু আগে। চোখ মেলেই চোখের সামনে মায়ের ক্রন্দনরত মুখটা দেখতে পায় সে। উঠে মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠে ইনা, আর বারবার এক কথায় আওড়ায়, আমরা কোনো পাপ করিনি আম্মু। তুমি ও যদি বিশ্বাস না করো তাহলে মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না আমার। এমন কথা বলতে নেই আম্মু। আমি জানি আমার মা আর আবরার আব্বা কোনো পাপ করতে পারে না। কিন্তু কিন্তু কি আম্মু? সমাজ যে তোদের গায়ে কলঙ্ক লেপটে দিয়েছে মা। আজ যদি তোদের দুজনের বিয়ে না দিত তোর আব্বু আর বড় ভাইজান, তাহলে সমাজ তোকে বাঁচতে দিবে না রে মা। ছেলেদের যে কলঙ্ক হয় না, সব কলঙ্ক তো মেয়েদের। আয়শা বেগম কথাগুলো বলতে বলতেই বুক থেকে ইনা মাথাটা তুলে দুচোখ মুছে দিতে দিতে বলল, আমার বিশ্বাস আবরার তোকে কখনো অবহেলা করবে না মা। যা হয় সব ভালোর জন্যই হয় আম্মু। ওনাদের কথার মাঝেই খেমে নিয়ে একাকার হয়ে ইনার ঘরে ঢোকে আবরার। অন্নিতা চোখে মুখে একটু পানি দিয়ে নেয়। আমি বাহিরে অপেক্ষা করছি, তুই ফ্রেশ হয়ে আয়। আবরারের কথায় আবরারের দিকে চোখ তুলে চায় ইনা। আবরারের কথা শুনে আয়শা বেগম তাকে জিজ্ঞেস করল, এই রাতে কোথায় যাবি আব্বা? জানি না মামুনি, তবে আমি উনিকে নিয়ে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না মামুনি। আমাদের আটকিও না প্লিজ। কষ্ট করে ওকে শাড়িটা ঠিক করে পরিয়ে দিও। কথাটা বলেই ইনার দিকে অসহায় চোখে চেয়ে ঘর থেকে বেরিয়ে যায় আবরার। ইনা এখনো অবাক চোখে আবরারের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। আজ যা হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়শা বেগম কথা না বাড়িয়ে ইনায়াকে ধরে বিছানা থেকে নামিয়ে শাড়িটা ঠিকভাবে পরিয়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আনে।
তিনি জানেন আবরার কখনো ইনায়াকে কষ্ট পেতে দিবে না। তারপর দোয়া পড়ে মেয়েকে ফু দিয়ে কপালে চুমু খায়। এতেই যেন ইনার আবার কান্নার বাঁধ ভাঙল। কাঁদে না বোকা মেয়ে, আবরারের সাথে খুব সুখী হমা। আমার দোয়া সবসময় তোদের সাথে আছে। তারপর ইনার হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় ঘরের বাহিরে, অপেক্ষারত আবরারের কাছে তার আমানত তার হাতে তুলে দেওয়ার জন্য। তারপর ইনার হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় ঘরের বাহিরে, অপেক্ষারত আবরারের কাছে। আয়শা বেগম ইনায়াকে নিয়ে ঘর থেকে বের হতেই দেখে আবরার বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি দরজার সামনে দাঁড়িয়ে আবরারকে ডাক দেন। অন্যমনস্ক থাকায় আবরার তার ডাক শুনতে পায়নি। আয়শা বেগম ধীর পায়ে এগিয়ে এসে আবরারের পাশে দাঁড়িয়ে আবরারকে ডাক দেন। আবরার আব্বা। জগ। জি মামুনি। বলো। ইনা। ওহ ইনা তৈরি হয়ে গেছে। তুই ঠিক আছিস আব্বা? আমি জানি তুই ভুল সিদ্ধান্ত নিবি না, তাও আরেকবার ভেবে দেখ আব্বা। না মামুনি, আমার সিদ্ধান্তের আর কোনো বদল হবে না। যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর কাল তাসপির বিয়ে, নানান লোক আসবে, নানান কথা হবে, আমি চাই না অন্যিতা তাতে কষ্ট পাক। সাবধানে থাকিস তোরা দুজনে। কখনো কোনো দরকার পড়লে মামনিকে বলবি। আসি মামুনি। তাদের কথা শেষে আবরার ইনার কাছে আসে। ইনার দৃষ্টি মেঝেতেই সীমাবদ্ধ। এক রাতেই মেয়েটার চেহারার কি দশা হয়েছে। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, চুলগুলো উস্খুস হয়ে গেছে। ইনার পা থেকে মাথা অবধি একবার পরখ করে ইনার হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় সিঁড়ির দিকে। তাদের জন্য ঢাকার বাসের দুটো টিকিট সে আগে থেকেই কেটে রেখেছে। ড্যাশ 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 ড্যাশ। দাঁড়াও আবরার। সিঁড়ি পেরিয়ে ড্রয়িং রুমের মাঝামাঝিতে আসতেই আশরাফ চৌধুরী আবরার আর ইনায়াকে পেছনে থেকে ডাক দেয়। দুজনে দাঁড়িয়ে পড়ে পিছনে তাকিয়ে দেখে তিনি সোফায় বসা। তার ডাকে ইনা আবরার তার দিকে ফিরে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। তোমার যাওয়ার তুমি যাও। তুমি কোন সাহসে নিজের সাথে ইনায়াকে নিয়ে যাচ্ছ? সাহস? কি হ্যাসকর না আব্বু? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে 1 ঘন্টা আগেই সেই সাহস এবং অধিকার আপনারা আমাকে দিয়ে দিয়েছেন। তাতে কি হয়েছে? ও আমাদের বাড়ির মেয়ে, ওর ভালো খারাপ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। আপনাদের শুধু বাড়ির মেয়ে। অ্যান্ড ইউ নো আই অ্যাম হার হাজব্যান্ড। স্বামী বলে কি জোর খাটাবে ওর উপর? ও যেতে চায় কিনা সেটা জিজ্ঞেস করেছ? আবরারের গলার আওয়াজ খানিকটা ক্ষীণ হয়ে যায় বাবার এই প্রশ্নে। সত্যিই তো সে তো ইনায়াকে জিজ্ঞেস করেনি যাবে কিনা। এখন যদি ইনা না করে দেয় আবরারকে, যদি বলে ওর সাথে যাবে না, তাহলে তখন কি করবে আবরার? ওর যে মায়ের পর ইনা ছাড়া কেউ নেই আপন বলতে। ইনার যে সবাই আছে, ও কাকে নিয়ে বাঁচবে ওই একলা শহরে? ও যে বাসের ও দুটো টিকিট কেটেছে, তবে কি তাকে খালি হাতে যেতে হবে? আবরার চুপ করে আছে দেখে আশরাফ চৌধুরী মুখ খুললেন। কি হলো, কথা বলছো না কেন? নিজেকে সামলায় আবরার। না না, এমন কিছুই হবে না। সে শুধুই বেশি চিন্তা করছে। নিজের চিন্তাকে একপাশে রেখে ঠান্ডা স্বরে বাবাকে বলল, জিজ্ঞেস করো ওকে। ও যদি যেতে না চায় তবে থাকুক। কথাটা নিজের মনের উপর এক প্রকার জোর খাটিয়েই বলল আবরার। তার কথায় আশরাফ চৌধুরী ইনার সামনে এসে তার মাথায় হাত রেখে শুধায়, তুমি কি আবরারের সাথে যাবে আম্মু? বাবা করা প্রশ্নটায় আবরারের থরের প্রাণ পাখিটা ঝাপটানো শুরু করে। অসহায় চোখে ইনার দিকে তাকায়, যেন চোখ দিয়েই বলছে, প্লিজ ইনা, আমাকে ফিরিয়ে দিও না অন্যিতা। শেষবারের মতো একটু বিশ্বাস করে হাতটা ধরো। এবার যদি ইনা তাকে না করে দেয়, কি করবে সে? কাকে দেখাবে এই কষ্ট? তার যে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, অন্যিতা আমার হাতটা ছাড়িস না দয়া করে, আমি শেষ হয়ে যাব। নিজের মনে মনে বারবার আল্লাহকে স্মরণ করছে আবরার। এমন কিছু শোনার আগে তার মৃত্যু হোক। নিজেকে শক্ত করে সে। দুচোখ বন্ধ করে পুরো মুখে একবার হাত বুলায়। যাব, আমি যাব আবার ভাইয়ের সাথে। যাব কথাটা কর্ণগোচর হতেই চট করে চোখ খুলে ফেলে আবরার। কি সুন্দর সে এই মায়। ইনা তার সাথে যাবে বলেছে। আহ শান্তি। ইনার উত্তর পেতেই নিজের আগের রূপে ফিরে আসে আবরার। দুহাত একবার চুলের ফাঁকে গলিয়ে আশরাফ চৌধুরীকে বলল, শুনেছেন তো, ও যাবে বলেছে, আমার সাথেই যাবে বলেছে। ইনার কথায় তখনই নিজের হাতটা ইনার মাথা থেকে সরিয়ে ফেলে। আবরারের গা ঝালানো কথায় যেন নিজেকে নিজেরই গাল গল্প দিতে ইচ্ছে হচ্ছে তার। কি জন্য জিজ্ঞেস করতে গেল? হ্যাঁ হ্যাঁ শুনেছি।
তাহলে নিশ্চয়ই এখন আর আমাদের সরি অন্বিতাকে আটকানোর কোনো কারণ নেই। আসছি, ভালো থাকবেন। ভাইয়া প্লিজ যেও না। কাল আমার বিয়ে। সারা জীবনের জন্য চলে যাব এই বাড়ি থেকে। তোমাদের ছাড়া কিভাবে আমি বিদায় নেব? তাসফির কথায় ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আবরার। দূর পাগল, আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি তোর বোনকে নিয়ে? বিয়ের পর তোর জামাইকে নিয়ে আমাদের বাসায় যাবি নে। কথা শেষ করেই একজোড়া নবদম্পতি বেরিয়ে গেল চৌধুরী বাড়ির চুইকাট মারিয়ে। তাদের আটকানোর সাধ্য কারো ছিল না। তাদের সাথে যেন হাসি আনন্দগুলো ও তল্পি তলফা গুছিয়ে চৌধুরী বাড়ি ছাড়া হলো। রেখে গেল দুই মায়ের চোখে পানি আর চার ভাই বোনের মনে হাহাকার। একজোড়া নবদম্পতি বেরিয়ে গেল চৌধুরী বাড়ির দরজা দিয়ে। তাদের সাথে যেন হাসি আনন্দগুলো ও তল্পি তলফা গুছিয়ে বাড়ি ছাড়া হলো। ইনার পরা ছিল নিজের শব্দ হওয়া স্বামীর উপহার দেওয়া একখানা লাল সিল্কের শাড়ি। আর আবরারের পরনে ছিল সাদা পাঞ্জাবি। তাদের একসাথে কি সুন্দর যে লাগছিল তা কেবল চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখেছিল। যার সাথে কিছুক্ষণ আগেও শুধু চাচাতো ভাই বোনের সম্পর্ক ছিল, যেই সম্পর্কের জের ধরে এত ঝড় ঝাপটা গেল। তাদের চরিত্রহীন অপবাদ দেওয়া হলো, তারা এখন হালাল সম্পর্কে মোড়ানো একজোড়া দম্পতি। এখন আর পৃথিবীর কারো শক্তি নেই ওদের গায়ে কলঙ্ক লেপটানোর। 3 বাক্যর কবুল শব্দটার এত জোর, সামান্য একটু কলমের কত জোর গোটা সমাজের মুখ বন্ধ করে দিল। বাড়ি থেকে বেরোতেই একটা রিকশা দেখে দাঁড় করাই আবরার। ইনায়াকে আগে উঠতে সাহায্য করে নিজেও উঠে বসে রিকশা চলতে শুরু করে। কোথায় যাইবাম মামা? বাস স্ট্যান্ডে যান। আচ্ছা। আবরারের কথায় ইনা আবরারের হাত খামছে ধরে। তা দেখে আবরার নিজের হাতের মুঠোয় ইনা হাত জোড়া নিয়ে নিজে থেকেই বলে উঠে, বিশ্বাস করে যখন হাত ধরেছিস তখন এইটুকু বিশ্বাস রাখো যে আমি যাই করব আমাদের ভালোর জন্যই করব। ইনা চুপ করে থাকে। কি বলবে সে? কিছুই বলার নেই তার। এখন শেষ ভরসা আবরার। ও ছাড়া কেউ নেই যাকে ইনা বিশ্বাস করবে। পরিবার ছেড়ে সে নিজেই তো আবরারের হাত ধরে বেরিয়ে এসেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজন নেই তা ইনা নিজেও মানে। এতদিনে ও তার বড় আব্বু বাবাকেও তাকে বিশ্বাস করল না। রিকশাটা বাস স্ট্যান্ডে আসতেই ভাড়া মিটিয়ে রিকশা থেকে নেমে পড়ে তারা। ড্যাশ 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 ড্যাশ। বাস আসতে দেরি আছে আধ ঘন্টা। কাউন্টারে বসে আছে আবরার ইনা। আকাশে ডাক দিচ্ছে। ঠান্ডা হাওয়া বইছে চারদিকে। বৈশাখ মাসের বৃষ্টির বিশ্বাস নেই, যে কোনো সময় আকাশ ছিঁড়ে বৃষ্টি নামতে পারে। তার আগেই বাস এলে ভালো না হয় দুজনেই ভিজে যাবে। নিজের ভিজে যাওয়া নিয়ে চিন্তা নেই আবরারের। তার সব চিন্তা তো এখন ইনায়াকে নিয়ে। গায়ে সামান্য একটা সিল্কের শাড়ি। যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে শরীরের বিভিন্ন অংশ প্রতীয়মান হবে, যা আবরার বেঁচে থাকতে হতে দিতে পারে না। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই ইনার দিকে তাকায় আবরার। তার পাশেই বসা, দৃষ্টি বাহিরে রাখা, যেন কত কি ভাবছে। রাত থেকে কিছু না খাওয়ার ফলে মুখটা এতটুকুন হয়ে গেছে। কিছু খাবি? রাত থেকে তো কিছু খাসনি। না ভাইয়া, শুধু একটু পানি খাবো। তুই এখানে বস, আমি যাব আর আসবো। কোথাও যাবি না আমি আসা ছাড়া? ঠিক আছে। ড্যাশ 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 ড্যাশ। আকাশ ছিঁড়ে ধরণীতে বৃষ্টি নেমেছে ঘন্টা খানেক আগে। ভোর হতে আর 1 ঘন্টা বাকি। হাইওয়ে রোডে বাস চলছে নিজের গতিতে। মাঝে মাঝে কিছু কার বাস এসে ওভারটেক করে যাচ্ছে। আবরার চোখ জানালার বাইরে নিবন্ধ। ইনা ঘুমিয়ে আছে তার বক্ষ বিভাজনে। আবরার এক হাতে আগলে রেখেছে তাকে। সে ইনায়াকে পেতে চেয়েছিল, তবে এভাবে তো পেতে চায়নি। এই ঘটনা ইনার মনে কতটুকু প্রভাব ফেলেছে তা এখনো বুঝতে পারছেন না আবরার। বাড়ি থেকে আসার পর থেকে খুব সীমিত কথাই সে বলেছে। যেটুকু আবরার জিজ্ঞেস করেছে বা বলা প্রয়োজন হয়েছে ততটা। ঢাকা পৌঁছে আগে থাকার একটা জায়গা খুঁজতে হবে। আবরার অফিসের কাজে ঢাকায়, আসলে তাদের ঢাকার বাসায়ই থাকত। এখন তো আর তা হবে না। ইনায়াকে বড় মুখ করে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে এসেছে। এখন তাকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব তার। এসব ভাবতে ভাবতেই চোখটা লেগে আসে আবরারের। ড্যাশ 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 ড্যাশ। ফজরের আজান হয়েছে আধা ঘন্টা আগে। নামাজ পড়ে অতিথিরা যে যার জায়গায় ঘুমিয়ে পড়লেও বাড়ির সবার চোখের ঘুম পালিয়েছে। আশরাফ চৌধুরী নিজের ঘরের ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। মাহমুদা বেগম আর আয়শা বেগম এখনো কেঁদেই চলেছেন। ফজরের নামাজ আদায় করে দুজনে ইনার ঘরে এসেছিল। মেঘা বেগম তাদের সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছেন না।
ইরফান, তানভীর নিজেদের ঘরে শুয়ে আছে। আদরের বোনের শোকে সবার অবস্থা খারাপ। সবে 18তে পা দিয়েছে ইনার। সংসারের কিছুই বুঝেন না মেয়েটা। আবরারও ছেলে মানুষ। দুজনে মিলে কি করবে না করবে আল্লাহ ভালো জানে। তিহুর সেই রাত থেকে কেঁদেই চলেছে। তাকে সামলাতে হিমশিম খাচ্ছে তাসবি। মেঘা বেগম বারবার তাসবিকে একটু ঘুমাতে বলে গেছে, কিন্তু তারা ঘুমাতে পারছে না। আদরের ভাই বোনগুলোকে দূরে যেতে দিতে হবে ভাবতে পারেনি কেউই। আজ তাসবির বিয়ে। বিয়ে বাড়ির সব আনন্দ চাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে। হাসি মুখে বেদনার চাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আয়শা বেগম সকাল থেকে ঘরের দরজা আটকে বসে আছেন। একমায় মেয়েকে কখনো চোখের আড়াল করেনি কিনা তাই সহ্য করতে পারছেন না। আবরারের ফোনে কল দিয়েছিল কিন্তু ফোন বন্ধ। বাবা এভাবে তাদেরকে অবিশ্বাস করায় সে এখনো মেনে নিতে পারেনি ব্যাপারটা। সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট মানুষ সহ্য করতে পারে না। কলিজাতে লাগে কষ্টটা। আশরাফ চৌধুরীও নিজের ঘরের দরজা দিয়ে বসে আছেন। আশরাফ চৌধুরী আর আফতাব চৌধুরী দুজনে দেখে ও ঘর থেকে বের করতে পারেনি। একমায়ের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবা কিভাবে সুখে থাকবে, সেই কথা চিন্তা করেও আর কেউ ডাকেনি। সকাল থেকে কিছুই মুখেও নেননি পরিবারের কেউ। মেঘা বেগম আর মাহমুদা বেগম একার সাথে সব সামলাচ্ছেন। সিতারা বেগম ড্রয়িং রুমে বসে পান চিবুচ্ছেন। আর সবাইকে বলছেন কাল কিভাবে ওদের পাপাচার করার সময় হাতে নাতে ধরেছেন তিনি। সত্যি কথা, মিথ্যা কথা, সব একসাথ করে রংচং মাখিয়ে আরো কিছু আত্মীয় স্বজন তাকে বাহবা দিচ্ছে। এ যেন চৌধুরী বাড়ির মানসম্মান ডোবানোর প্রতিযোগিতা চলছে। কে কার থেকে বেশি চৌধুরীদের নিচে নামাতে পারে। এসব দূর থেকে চৌধুরী গিন্নিরা দেখছে আর গোপনে অশ্রু বিসর্জন দিচ্ছেন। স্বামীর বাধ্য স্ত্রী হয়ে ও বিপদে পড়েছেন তারা। বাড়ির ছেলে মেয়ে দুটোর নামে এমন কুৎসা রোটানো দেখে ও হজম করতে হচ্ছে। ড্যাশ 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 ড্যাশ। আবরার ইনায়াকে নিয়ে ঢাকায় চলে এসেছে। ইনার এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে আবরার ভাইয়ের সঙ্গে, যার ভয়ে সারাদিন তটস্থ হয়ে থাকতো ইনা। আজ সেই আবরার ভাইয়ের হাত ধরেই নাকি সে বাড়ি ছেড়েছে। কেন এমন হলো তার সাথে? সে তো আবরার ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তাও ছোট মা বলেছে বলে। তবে ওরা কেন তাদের নামে খারাপ কথা রটালো? আবরার ভাই কেমন মানুষ তা তো বাড়ির প্রতিটা মানুষ জানে। তাও তারা কেন প্রতিবাদ করল না? কেন আবরার ভাইয়ের জীবনটা এভাবে শেষ করে দিল? আবরার ইনার হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, অন্নিতা। ইনা চমকে উঠল। তারপর জবাব দিল আবরারের ডাকের। আবরার জিজ্ঞেস করল, ভয় লাগছে তোর? ইনা কেঁদে উঠল। তার কেমন বুক ধরফর করছে। আবরার ইনার চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না অন্নি। মনে কর আমি তোর বন্ধু। আগে বোকা ঝোকা যা করতাম সব তোর ভালোর জন্যই। এবং কেন বকতাম সেটাও একদিন বুঝতে পারবি ইনশাল্লাহ। শুধু ভুল বুঝে দূরে চলে যাস না। সব সহ্য করতে পারলেও এই একটা বিষয়ে আমাকে ভেঙে চুরমার করে দেয় অন্নি। ইনা কেঁদে উঠে বলল, আমার কারণে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে গেছে। তখন আমি ওই ঘরে না গেলে তো এমন হতো না। ইনার কথায় কপাল কুঁচকে যায় আবরারের। কে বলেছে তোকে যে আমার জীবন নষ্ট হয়ে গেছে? আপনি তো আমাকে পছন্দই করেন না। সারাদিন বকাবকি করেন। সেখানে এখন আমাদের বিয়েই হয়ে গেছে। ইনার কথায় আবরারের কপালের ভাঁজ শীতল হয়ে আসে। ইনার কথা শুনে তার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই একটা বাড়ি মেরে ফাটিয়ে দিতে। নিজেকে সামলে আবরার শুধায়, বকলেই মানুষ অপছন্দের হয়ে যায়। আমার তাই মনে হয়। আবরার কথাটা শুনে কিছুই বলল না, শুধু হাসল। বোকাবকির করার পেছনে যে এই মেয়ের জন্য কতটা ভালোবাসা লুকানো আছে তা তো আর জানেন নাই না। জানলে অন্তত এভাবে বলতে পারতো না। সময়ই সব বলে দেবে। সময় হোক সব বুঝবে সে। ড্যাশ 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 ড্যাশ। খুব সাদামাটাভাবে তাসপির বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। তাসপি বিয়েতে একটু কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আশরাফ চৌধুরী বের হলো তাসপির বিদায়ের সময়। তাসপি সবার থেকে বিদায় নিয়ে আগে হেঁটে গিয়ে গাড়িতে বসে পড়ে। তাসপি চলে যাওয়ার পর থেকে সবাই আবরার আর ইনার বিষয়ে কথা বলছে ড্রয়িং রুমে বসে। আশরাফ চৌধুরী আবার ঘরে দৌড় দিয়েছেন। আয়শা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। ইনা যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? আবরার কোথায় আছে এখন? সবাই কল দিয়েছে কিন্তু ফোন বন্ধ ছিল আবরারের।
শহর জুড়ে বৃষ্টি নেমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠান্ডা আবহাওয়া। ধরণীতে সন্ধ্যা নেমেছে মিনিট 30 আগে। ঝুম বৃষ্টির মাঝে টম দোকানের বেঞ্চিতে বসে আছে আবরার। ইনা সারাদিন বাসা খুঁজে ও মনমতো বাসা পায়নি আবরার। তার উপর এই ভর সন্ধ্যায় এমন বৃষ্টি। যেই বাসাগুলো তাদের পছন্দ হয়েছে সেগুলো তাদের দুজনের জন্য বড় হয়ে যায়। সকাল থেকে রোদের মধ্যে বাসা খুঁজে ক্লান্ত তারা। এখন শেষ ভরসা হোটেলে রাত কাটানো। সে একা হলে সমস্যা ছিল না, কিন্তু ইনার সাথে থাকার কারণে এখন সেফ জায়গা খুঁজতে হবে আবরারের। তার আগে তাদের খাবার খাওয়া লাগবে। সেই দুপুরে খাবার খেয়েছিল শুধু। বাসা খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা নেমেছে তার খেয়ালই ছিল না দুজনের। সারাদিনের গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ইনা। রোদে চলাফেরা করার অভ্যাস আবরারের থাকলেও ইনার নেই। কলেজে যাওয়ার সময় ও সে গাড়ি করে যেত, গাড়ি করে আসত। এখন চোখ মুখ লাল হয়ে আছে। ক্লান্তিতে চোখ খুলে রাখাও দায় তার। নিভু নিভু চোখে বৃষ্টির দিকে তাকিয়ে আছে ইনা। যেই মেয়ে সারাদিন এসির নিচে থাকত, যার ছোট্ট ঘরখানা এখনো অযত্নে খালি পড়ে আছে, আজ সারাদিন সেই মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে মাথা গোজার ঠাঁই খোঁজার জন্য। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম। আবরার অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার প্রিয়তমার দিকে। একদিন এই মেয়েটা কি বুঝদার হয়ে গেছে। সারাদিন রোদ বৃষ্টিতে পুরেও কোনো অভিযোগ করেনি, বরং ভদ্র মেয়ের মতো আবরারের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছে পুরো শহর। আবরার বাস থেকে নামার পরই ইনায়াকে বলেছিল তাদের ফ্ল্যাটে থাকার কথা। ওইখানে একজন চাচা আর ওনার বউ থাকে। চৌধুরী পরিবারের কেউ অফিসের কাজে ঢাকায় হেলে ওনারাই দেখাশোনা করে, কিন্তু তা শোনার সাথে সাথে নাকচ করে দেয় ইনা। আবরার অনেকবার বোঝানোর পরেও সে রাজি হয়নি। ইনার একটাই কথা, বাড়ি যখন আবরারের হাত ধরেই ছেড়েছে, তাহলে এখন ও সে আবরারের সাথেই থাকবে, কোথাও যাবে না। ইনা যে ধরায় আবরার ও আর জোর করেনি। মেয়েটা সবে সব আপনজন ছেড়ে এসেছে, যখন ইচ্ছে পুষেছে তার সাথে থাকবে, থাকুক। এখন থেকে ইনায়াকে তার একটু বেশি যত্ন করতে হবে। অন্নিতা। আবরারের ডাকে তার দিকে ক্লান্ত চোখে তাকায় ইনা। কাল থেকে না ঘুমানোতে এখন ঘুমে চোখ ছোট হয়ে আসছে ইনার। ভীষণ ঘুম কাতুরে মেয়েটার এখন ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে এখানেই বালিশ খাতা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম আসছে না, এদিকে আয়। আবরার কথাটা বলে ইনার উত্তরের জন্য আর অপেক্ষা করে না। নিজেই ইনার দিকে এগিয়ে তাদের মধ্যকার দূরত্বটুকু গুছিয়ে নেয়। তারপর ইনার মাথাটা সযত্নে নিজের ঘাড়ে রাখে। আবরারের কাজে হতভম্ব হয়ে চেয়ে আছে ইনা। এবার ঘুমা। বৃষ্টি কিছুটা কমে হেলে কাছে পিঠে কোনো ভালো হোটেল পাই কিনা দেখব। তাহলে চলেন এখনই দেখি। ইনার কথায় কিছুক্ষণ চুপ করে থাকে আবরার। এই বোকা মেয়েকে কি করে সে বোঝাবে যে এখন বৃষ্টিতে ভিজলে তার নিজের সমস্যা না থাকলে ইনার আছে। ইনার পরনের শাড়িটা সিল্কের হওয়ার দরুন বৃষ্টির পানি পড়লে শরীরের সাথে মিলে শরীরের খাঁজ প্রতীয়মান হয়ে উঠবে। এখন যদি সে এই কথা ভুল করেও বলে তাহলে আবার ভুল বুঝে গাল ফুলিয়ে কেঁদে ভাসাবে। হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। নিজের মনের চিন্তাকে মনে রেখে খানিক দুষ্টু হেসে জবাব দিল আবরার, তুই কি চাস এখন তেনাদের নজর পড়ুক তোর উপর? আবরারের কথায় ইনার চোখ মুখে আতঙ্কের ঝিলিক খেলে গেল। নিজেকে কিছুটা সামলে ইনা উত্তর করল, হোটেল খোঁজার সাথে তেনাদের কি সম্পর্ক? আমরা কি তেনাদের হোটেলে থাকবো নাকি? তোর পরনে কি রঙের শাড়ি? আবরারের কথায় নিজের দিকে তাকায় ইনা। একবার পরখ করে আবার আবরারের দিকে তাকালো। আপনি তো শাড়িটা দিলেন, তার মধ্যে আমি আপনার সামনেই বসা, তাও কি রং দেখছেন না আবরার ভাই? আগে উত্তর দে, পরে বলছি। লাল। কাল রাতে তোর আমার সাথে বিয়ে হয়েছিল, নিশ্চয়ই ভুলে যাসনি। দূর আবরার ভাই, এখন ফাজলামি করছেন আপনি এখানে বসে। আমি ফাজলামি করছি না, তুই বোকা, এত কিছু জানিস এটা জানিস না। আল্লাহ। আফসোসের স্বরে কথাগুলো বলে কপাল চাপড়ায় আবরার। যেন এই কথাটা ইনা না জেনে বড্ড ভুল করে ফেলেছে। নিজের হাতগুলো একসাথে জড়সড় করে ইনা বলল, আমার ভয় করছে আবরার ভাই, এই জন্যই বলছি আমার ঘাড়ে মাথা রেখে শুয়ে থাক। তেনারা আসলে বলবো যে এটা আমার শাকচুন্নি। প্লিজ ভাইয়েরা আমার, আপনারা চলে যান। আবরারের কথায় ইনা আবরারের ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করল। ইনার শাড়ির আঁচড় খামছে চোখ বন্ধ করা দেখে কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল আবরার। ভালোই লাগে ইনার করা এমন বোকামিগুলো। যদিও ও জানে যে ইনায়াকে বোকা বানানো তার মিনিটের ব্যাপার। ওর বোকা ফুল, যাকে খুব আদরে বুক নামক খাঁচায় রেখে বড় করেছে,
খুব যত্নের যাতে কেউ ছিঁড়ে নিতে না পারে। এবং অবশেষে আল্লাহ তাকে তার বোকা ফুলকে দিয়ে ও দিয়েছে সারা জীবনের জন্য। রাত 8:30 বাজে। বৃষ্টি কিছুটা কমে এলেও এখনো গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। তা উপেক্ষা করেই দোকানের ছাউনির নিচ থেকে বেরিয়েছে আবরার ইনা। দোকানদার থেকে জানতে পেরেছে কাছে পিঠেই একটা ভালো হোটেল আছে। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে আবরার। গাছতলায় থাকার চেয়ে এখন যা কপালে জোটে তাই ভালো। এখনো আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। তারা 10 মিনিট হাঁটতেই একটা হোটেল চোখে পড়ল। পিঙ্কস রোড, ঝলমলে গোলাপি রঙের বড় সাইনবোর্ডটা দূর থেকেই চোখে পড়ে। 7 তলা বিশিষ্ট বিলাসবহুল হোটেলটি। নিচতলার ক্যাফেটেরিয়া আর ছাদে রয়েছে স্কাইলাইন রেস্টুরেন্ট। বাকি ফ্লোরগুলো হোটেল। নামটা আরো একবার মনে মনে আওড়ে নেয় আবরার। 7 তলা বিশিষ্ট এক চকমকে হোটেল রেস্টুরেন্ট, যেন গোলাপি আলোয় মোড়ানো এক অন্য জগৎ। বড় বড় কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে রাতের আলো, আর সাইনবোর্ডের ঝলমলে গোটা গোটা অক্ষরে নামটা যেন হোটেলটার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আবরার ইনাকে নিয়ে নিচতলার লবিতে প্রবেশ করতেই নরম সুর আর ভদ্রতা মেশানো আতিথেয়তার ছোঁয়া পায়। তারা চকচকে সাদা মেঝেতে পা ফেলে রিসেপশনে এগিয়ে গেল। রিসেপশনিস্ট তাদের 4র্থ তলায় একটা রুম দেয়। রুমের চাবি দিয়ে তাদের লবিতে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে লোকটা। তখন একজন ওয়েটার এসে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে যায়। তার মধ্যেই তাদের ডাক পড়ে রুম তৈরি। লিফটে চড়ে একজন স্টাফ ওদের রুমে দিয়ে যায়। রুম নাম্বার 412। সুন্দর পরিপাটি একটা রুম। রুমে ঢুকেই সোফায় পা উঠিয়ে চোখ বন্ধ করে বসে পড়েই না। তার মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। মাইগ্রেনের সমস্যা থাকার কারণে মাঝে মাঝেই এমন ব্যথা উঠে। আবরার রুমটা একবার ঘুরে দেখে হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় ইনার কাছে আসে। শোন, আমি একটু বাহির থেকে আসছি, দরজাটা লাগিয়ে দে। আবরারের কথায় চোখ খুলে তাকায় ইনা। তারপর ধীর স্বরে জিজ্ঞেস করে, কোথায় যাবেন? পাশেই একটা শপিং মল দেখেছি আসার সময়। কাল রাত থেকে এক ড্রেসে আছি, বিরক্ত লাগছে। আমি বাইরে যাচ্ছি, তুই দরজাটা ভালোভাবে আটকে দিবি। কেউ আসলে খুলবি না, আমি ছাড়া। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরবেন আবরার ভাই। থাকতে পারবি না সঙ্গে যাবি? পারবো। ইনার কথায় দুপা এগিয়ে আসে আবরার। ইনার গালে আলতো করে হাত রেখে নরম চোখে ইনার চোখে চোখ রাখলো আবরার। তা দেখে চোখ নামিয়ে ফেলে ইনা। আমার দিকে তাকা। আবরারের কথায় বাধ্য মেয়ের মতো চোখ তুলে তাকায় সে। তুই দেখছিস এখানে আমি ইনায়াকে রেখে যাচ্ছি, কিন্তু বিশ্বাস কর আমার চোখ দিয়ে যদি তুই দেখতি তাহলে বুঝতে পারতি। আমি এখানে আমার হৃদয় রেখে যাচ্ছি, যা ছাড়া আমি অচল। এই অরিন্দম চৌধুরী আবরার অচল। আবারও বলছি, আমি ছাড়া তোর সব থাকলেও তুই ছাড়া আমার কেউ নেই। তাই কেউ আসলে দরজা খুলবি না। আমি এসে 5 বার টোকা দিব, তারপর খুলবি। কথাগুলো বলেই ইনার গাল থেকে হাত সরিয়ে নেয় আবরার। তারপর নিজের ফোনটা বিছানায় ছুঁড়ে রাখে। ইনা তখনও ঘোরের মধ্যে আছে। আবরার ভাই এত তাড়াতাড়ি তার ভালোবাসার মানুষটাকে ভুলে গেল, কি করে পারল? সবাই এমন কেন? ইনার ভাবনার মাঝে ভাটা পড়ে আবরার ডাকে। দরজা লক করে দে অনিতা। আবরারের ডাকে দ্রুত পায়ে এসে দরজা বন্ধ করে দেয় ইনা। দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে সে। মাথা ভুনভুন করছে তার, সাথে ঘুম আসছে। ড্যাশ 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 ড্যাশ। হোটেল থেকে বেরোলে পাশে শপিং মল। এখনো গুড়ি গুড়ি ফোটায় বৃষ্টি ঝরছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের দিকে আবার বৃষ্টি নামতে পারে। আকাশের দিকে কিছুক্ষণ চেয়ে দ্রুত পায়ে শপিং মলে ঢুকে আবরার। প্রথমেই মেয়েদের কর্নারে যায়। বেছে বেছে একটা কালো আর একটা নেভি ব্লু কালারের শাড়ি নেয়। শপিং মলটায় শুধু শাড়ির কালেকশন থাকায় ইনার জন্য শাড়ি নেয় আবরার। তারপর নিজের জন্য 2টো টি-শার্ট 2টো ট্রাউজার নিয়ে বিল দিয়ে বেরিয়ে পড়ে। দ্রুত পা চালিয়ে আবার হোটেলে ফিরে আসে। এতটুকু পথ আসতে গিয়েই বেঁচে গেছে আবরার। রুমে এসে দরজায় 5 বার নক করতেই ইনা দরজা খুলে দেয়। রুমে ঢুকেই নিজের জন্য আনা একটা টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ইনার হাতে বাকি ব্যাগগুলো দিয়ে ওয়াশরুমে ঢুকে আবরার। ইনা ব্যাগগুলো নিয়ে খুলে দেখল তার জন্য শাড়ি এনেছে দেখে কপাল কুঁচকে ফেলল ইনা। কোনো অনুষ্ঠান ছাড়া ইনা শাড়ি পরে না, তার জন্য শাড়ি সামলাতেও পারে না। এই নিয়ে তার 3 বার শাড়ি পরা। প্রথম শাড়ি পরেছিল তার কাজিনের বিয়েতে, দ্বিতীয়বার নিজের জন্মদিনে, আর তৃতীয়বার কাল পরেছিল। ওয়ারুমের দরজার ছিটকিনির শব্দ শুনে ইনয়ার ধ্যান ভাঙে। আবরার তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। পরনে ট্রাউজার টি-শার্ট এখনো হাতে।
ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে শাড়ি হাতে নিয়ে বসে থাকতে দেখে এগিয়ে আসে আবরার। তাকে আসতে দেখে অসহায় চোখে চেয়ে মুখ খোলে ইনা। আমি তো শাড়ি পরতে পারি না ভাইয়া। আবরার কিছুক্ষণ চুপ থেকে মাথার পেছনে খানিক চুলকে হেসে উত্তর দেয়। আশেপাশে আর কোনো দোকান ছিল না। এখানেও শাড়ির কালেকশন ছাড়া অন্য কিছু ছিল না। আজকে একটু ম্যানেজ করে নে প্লিজ। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ইউটিউব দেখে পড়তে পারবি না? কথাটা বলেই নিজের ফোনটা বিছানা থেকে হাতে নেয় আবরার। ফোন হাতে নিয়ে পাওয়ার বাটনে চাপ দিতেই বুঝতে পারে যে তার ফোনে 1%ও চার্জ নেই, যার দরুন ফোন বন্ধ হয়ে আছে। শিট, ফোনটাও বন্ধ হওয়ার আর সময় পেল না। এখন কি হবে? চারদিকে ফজরের আজান হচ্ছে। আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে আছে চারপাশ। পাখিরা জেগে উঠেছে। বাসা থেকে বেরিয়ে গাছের ডালে ডালে বসে ডাকছে। পাখির কলকল ধ্বনিতে প্রকৃতিও যেন জেগে উঠছে। এখনো বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মধ্যরাত থেকে বৃষ্টির ছাট আরো বেড়েছে। বৃষ্টির শব্দে মুখরিত হয়ে আছে প্রকৃতি। আজও সারাদিন বৃষ্টি থাকতে পারে। আবরারের ঘুম ভেঙে গেছে। রাত 1টায় ঘুমানোর কারণে এখনো ঘুমের জন্য চোখ খুলতে পারছে না। মূলত পেটের উপর ভারী কিছুর চাপ অনুভব হওয়াতেই তার ঘুম ভেঙে যায়। দুহাতে চোখ কুচলে নিজের পেটের দিকে তাকাতেই দেখতে পায় ইনার ঘুমন্ত মুখ। দুহাতে আবরারের পেট জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে সে। আবরারের এতক্ষণের সকল বিরক্তি, ভ্রুকুচকে রাখা সব যেন নিমেষেই গায়েব হয়ে গেল। চোখে মুখে এসে ভর করল একরাশ মুগ্ধতা। রাতে গুটি সুটি মেরে বিছানার বা পাশে শুল। ঘুমের ঘোরে খড়ির কাটার মতো চারদিকে ঘুরতে ঘুরতে আবরারের বুকে উপর এসেই শহীদ হয়ই না। প্রকৃতিও যেন এটাই বোঝাতে চাইছে যে উন্নিতা চৌধুরী ইনার একমাত্র আশ্রয়স্থল অরিন্দম চৌধুরী আবরারের বক্ষবন্ধনী। ঘুরে ফিরে তাকে আবরারের কাছেই আসতে হবে। এটাই যে পবিত্র বন্ধনের জোর। কিছুক্ষণ ইনার দিকে চেয়ে নিজের দুহাতের সাহায্যে যত্নে ইনায়াকে বুকের উপর থেকে নামায় আবরার। এভাবে শুয়ে থাকলে মেয়েটার ঘাড়ে ব্যথা হয়ে যাবে। ইনায়াকে নিজের বক্ষবন্ধনী থেকে বিছানায় রেখে উঠে বসে আবরার। ভালো করে তাকাতেই চোখে পড়ে আলুথালু ইনার অবস্থা। শাড়ি পরার অভ্যাস না থাকায় শাড়ির যাচ্ছে তাই অবস্থা। হাঁটুর উপরে শাড়ি উঠে ইনার ফর্সা পা দুটো উন্মুক্ত হয়ে আছে। কালো রঙের শাড়ির ভেতরে ইনার পা দুটো জ্বলজ্বল করছে যেন। বক্ষ বিভাজনের শাড়ি নেমে উদর সহ শরীরের বিভিন্ন অংশ স্পষ্ট বিদ্যমান। নিজেকে এভাবে আবরারের সামনে দেখলে অপ্রস্তুত হতে পারে বিদায় আবরার ওর শাড়ি ঠিক করে গায়ে কম্পিউটার জড়িয়ে দিল। এসির পাওয়ার বাড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল সে। হালকা ড্রিম লাইটের নীলচে আলোয় আলো আধারে খেলা করছে ঘরটা। ওয়াশরুমে ঢুকে অজু করে আসে আবরার। টাওয়াল দিয়ে হাত মুখের বাড়তি পানিটুকু মুছে নেয়। তারপর ধীর পায়ে এগিয়ে যায় বিছানার পাশে। বিছানায় বসে ইনার মাথায় হাত রাখল। গভীর চোখে চেয়ে ধীর সহিত গলায় নিজের সহধর্মিনীর নাম উচ্চারণ করে আবরার। অন্নিতা, এই অন্নিতা। ইনার চুলে হাত বুলাতে বুলাতে কালো রাতের কথা মনে পড়ে যায় আবরারের। কথাগুলো ভাবতেই তার গোলাপি ওষ্ঠ জড়ায় একরাশ হাসি খেলে গেল। হাসির কারণে গালের টোলটা আরো গাঢ় হয়। কালো রাতের সময়টা কোনো মন্ত্রমুগ্ধ চেয়ে কম কিছু না আবরারের কাছে। তার বোকা ফুল শাড়ি পরতে না পারায় শেষমেশ তাকেই শাড়ি পরিয়ে দিতে হয় মেয়েটাকে। নিজে পরতে পারবে বলে ওয়াশরুমে ঢুকলেও শাওয়ার শেষে দুকাপড়ের উপর ছোট বাচ্চাদের মতো করে শাড়ি জড়িয়ে বেরিয়ে আসেই না। তার শাড়ি পরার ধরন দেখে আকাশ থেকে পড়ে আবরার। শাড়িটা এভাবে প্যাঁচেছিস কেন? প্যাঁচাই নিত। পরেছি। ইনার কথায় কপাল কুঁচকে যায় আবরারের। কপাল চেপে এদিক ওদিক চেয়ে আবার প্রশ্ন করল, এভাবে কাকে শাড়ি পরতে দেখেছিস তুই? আম্মু, বড়মা আর মাম্নিকে। আচ্ছা আচ্ছা, তা আমাকে একটু হেঁটে দেখাতো। এমায় আর এমন বড় কি কাজ? এটা তো ইনা তুড়ি মেরে করতে পারবে। আমি বরং আপনাকে দৌড় দিয়ে দেখাই। আবরারের উত্তরের জন্য অপেক্ষা না করেই আবরারের দিকে দৌড় দেয় ইনা। আর তখনই যা অঘটন ঘটার ঘটে যায়। পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায় ইনা। তার হঠাৎ পড়ে যাওয়া দেখে হতভম্ব হয়ে যায় আবরার। এটা কি হলো? আমি কি জানি? ইনা মেঝেতে পড়ে বর্বর চোখে আবরারের দিকে চেয়ে প্রশ্নটা করে। বহু কষ্টে পেট চেপে নিজের হাসি আটকে জবাব দেয় আবরার। ইনার জায়গায় অন্য কেউ থাকলে আবরার এতক্ষণে হেসে মেঝেতে বসে পড়ত। কিন্তু ইনার সামনে তা করলে নির্ঘাত আবরারের ফাঁসি মঞ্জুর। নিজেকে সামলে ইনার সামনে গিয়ে তার হাত ধরে উঠিয়ে বিছানায় বসায় আবরার। আমি শাড়ি পরতে পারি না। এখন কি হবে? কাল তো তিহু পরিয়ে দিয়েছিল।
আমি একবার চেষ্টা করব। ভয়ে ভয়ে প্রশ্নটা করে আবরার। তার প্রশ্নে ইনা অবাক চোখে আবরারের দিকে তাকালো, যেন চোখ দিয়েই আবরারকে গিলে নেবে। আপনি কিভাবে শাড়ি পরাবেন? জীবনে পড়াশোনা ছাড়া আর কিছু করেছেন নাকি? কাউকে সুযোগ না দিয়ে তার দক্ষতা বিচার করা উচিত না ম্যাম। আবরারের মুখে ম্যাম ডাক্তার শুনে দুহাতে নিজের কান চেপে ধরেই না। না এটা হতে পারে না। আমাকে চিমটি কাটুন আবরার ভাই। আমি কানে ভুল শুনছি। পারলে একটা থাপ্পড় ও কানের নিচে বসিয়ে দেন। ইনার কথার মানে বুঝতে কিঞ্চিত সময় লাগে আবরারের। কপাল কুঁচকে চেয়ে থাকে ইনার দিকে। ইনার মুখের ভঙ্গিমায় কথার মানে বুঝতে বাকিরও না তার। আবরারের মুখের অবস্থা দেখে পেট চেপে খিলখিলিয়ে হেসে উঠে ইনা। তার হাসির সাথে তাল মেলায় আবরার নিজেও। ইনার ফাজলামি শেষে আবরার নিজের চোখে ইনার শাড়ির আঁচড় বেঁধে নেয়। তারপর নিজের মাপ মতো ইনায়াকে শাড়িটা পরিয়ে দেয়। তা দেখে ও কিছুক্ষণ থম মেরে বসে থাকে ইনা। রাতের কথাগুলো মনে পড়তেই অজানা এক ভালো লাগায় চেয়ে চায় আবরারের মন। তার মনের চারদিকে যেন বসন্তের আগমনী ঘণ্টা বেজে উঠল। প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মাঝে এতটা সুখ ইনা আবরারের না হলে আবরার তা জানত না। সব চিন্তাকে একপাশে রেখে আবার ইনায়াকে ডেকে তোলায় মনোনিবেশ করে আবরার। অন্বিতা ম্যাম, প্লিজ উঠুন। আবরারের ডাকে পিটপিট করে দুচোখ মেলে ইনা। ঘুম ঘুম চোখে নিজের পাশে আবরারকে দেখে ব্যস্ত হয়ে পড়ে নিজের জামা ঠিক করতে। যখন দেখলো আগে থেকেই সব ঠিক, তখন দুহাতে চোখ কুচলে আবার তাকালো আবরারের দিকে। ইনার এমন ভঙ্গিমায় তাকানো দেখে মুখ খোলে আবরার। রিল্যাক্স ম্যাম, এভাবে তাকাবেন না। হার্টবিট মিস হয়ে যাবে। আর এটা আপনার বাবার রাজ্য না। এটা আপনার ভাগ্যবান স্বামীর অস্থায়ী রাজ্য। তাই আপনার অস্থায়ী রাজ্যর স্থায়ী বাসিন্দা আমিও আপনার সাথেই আছি। বুকে হাত দিয়ে ইশারা করে কথাগুলো বলল আবরার। আবরারের পুরো কথা চোখ মুখ কুচকে শুনে হেসে উঠে ইনা। সামান্য প্রজা হয়ে ও মহারানীর পাশে বসে আছেন। রাজকুমারী থেকে মহারানীতে পদোন্নতি, কিন্তু সামান্য প্রজার জন্যই হয়েছেন মাই কুইন্স। মাথা ঝুঁকিয়ে দুহাত সামনে এনে কথাগুলো বলে আবরার। তা দেখে আবারও হাসে ইনা। কি মিষ্টি সেই হাসি। ইনার হাসির দিকে গভীর চোখে চেয়ে থাকে আবরার। প্রতিদিন সকালে এই হাসি পার্মানেন্ট ভাবে দেখার জন্যই এত কিছু, এত লড়াই, বিদ্রোহ। ইনার হাসি ক্ষীণ হয়ে আসতেই আবরার তাকে উঠিয়ে ওয়াশরুমে অজু করতে পাঠিয়ে দেয়। অজু করে মাথায় শাড়ির আঁচড় টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইনা। জায়নামাজ না থাকায় সাদা তোয়ালে বিছিয়ে নেয় আবরার। ইনা আসতেই একসাথে নামাজের দাঁড়ায় দুজনে। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ে তারা। আজ তাসবির বউ ভাত। সকাল থেকে মন মরা হয়ে আছে চৌধুরী পরিবার। আয়শা বেগম ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে এসে দেখেন মেঘা বেগম রুটির আটা করছে। আর এক চুলায় চায়ের পানি বসিয়েছেন। রহিমা খালা সবজি কাটছে মেঝেতে বসে। সিতারা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কাছের আত্মীয় স্বজন সবাই বিয়ে শেষে চলে গেছে। যাদের বাড়ি দূরে তারা এখনও আছে। বউ ভাত শেষে একেবারে বাড়ি ফিরবে। আয়শা বেগমকে রান্নাঘরে ঢুকতে দেখে সিতারা বেগম পেছনে থেকে ডেকে উঠলেন, ও মাইজা বউ, এদিকে আও তো একবার। সিতারা বেগমের কথায় থমকে দাঁড়ায় আয়শা বেগম। সিতারা বেগমের কণ্ঠ কানে লাগতেই মনে পড়ে যায় পরশু রাতের ঘটনা। তাতেই যেন ওনার মেজাজ খারাপ হয়ে যায়। সিতারা বেগমের ডাক উপেক্ষা করে পা বাড়ায় রান্নাঘরের দিকে। দরজায় পা রাখতেই আবার চেঁচিয়ে উঠেন সিতারা বেগম, কানে কি তুলা দিছ মাইজা বউ? ডাকতাছি শুনো না। আবার ডাক দেওয়াতে নিজের রাগ সামলে পেছনে ফিরে থাকান তিনি। তারপর রান্নাঘরের দরজায় দাঁড়িয়েই উত্তর দিলেন, বলেন ফুফু আম্মা, উইহানে খাড়াইয়া থাকলে কই কেমনে অ্যাম্বে আহো। রান্নাঘরের দরজা থেকে দুপা এগিয়ে ডাইনিং টেবিলের কাছে আসেন আয়শা বেগম। তা দেখেই মরা কান্না জুড়ে দিল সিতারা বেগম। পোলা মায়া দুইটা কেমন আছে? কোনো খোঁজ খবর পাইছ? আমার কালকার দিনটা যে কেমনে কাছে কি যে কমু বউ। রাইতে ও শান্তিতে ঘুমাইতে পারি নাই। হ্যাঁ দাদু, এই জন্যই তো আপনার নাক ডাকার কারণে আমি আর ইরফান সারারাত ঘুমাতে পারিনি। সিঁড়ি দিয়ে নামতে নামতেই কথাটা বলল তানভীর। এতেই মুখ কালো হয়ে যায় সিতারা বেগমের। নিজের সুতির ওড়নায় মুখ থেকে গুনগুনিয়ে উঠলেন। হাঁক ছেড়ে রান্নাঘরে অবস্থানরত মেঘা বেগমকে ডেকে বললেন, দেখছো ছুটু বউ, তোমার পোলায় আমারে অপমান করে কেমনে? আমার নাক ডাকার লাইগা নাকি সে ঘুমাইতে পারে নাই? তানভীর চুপ কর। বড়দের সাথে একদম বেয়াদবি করবি না। বুড়ো বয়সে এক পা কবরে রেখে কুটনামি করলে কি সালাম করব? সিতারা বেগমের কথায় তানভীরকে ধমকে উঠেন মেঘা বেগম।
মেঘা বেগমের ধমকের পরোয়া না করেই মুখ বাঁকিয়ে কথাগুলো বলেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় তানভীর। তাদের কথোপকথনের মাঝেই ঘর থেকে বেরোয় মাহমুদা বেগম। তাকে দেখে থেমে যায় সিতারা বেগম। চোখ মুখ কুঁচকে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে হাঁটা দেয়। তা দেখে হাত ছেড়ে বাঁচে মেঘা বেগম আর আয়শা বেগম। কি বানাচ্ছিস ছোট? পরোটা, সবজি আর চা। এইটুকু আমি আর রহিমা খালা করে নিতে পারবো। তোমরা ঘরে যাও, তোমার প্রেশার কমেছে ভাবি। মেঘা বেগমের কথায় দীর্ঘশ্বাস ফেলে মাহমুদা বেগম। আয়শা বেগমের চোখ ছলছল করে ওঠে। নিজের মেয়েটার কোনো খোঁজ খবর নেয় আজ 2 দিন হতে চলল। যতই আবরারকে ভরসা করুক, ছেলেটা এত আত্মসম্মান নিয়ে জন্মেছে যে প্রয়োজনের রাস্তায় থাকবে, তবুও ঢাকার নিজেদের ফ্ল্যাটটাতেও উঠবে না। কি করবে দুজনে কিছুই বুঝতে পারছেন না আয়শা বেগম। কমেছে রে ছোট, কিন্তু ছেলে মেয়ে দুটোর চিন্তায় দুচোখের পাতা এক করতে পারছি না। ইনাটা যে এখনো ছোট, আবরারটাও রাগী। কি করবে না করবে দুজনে, চিন্তা করো না ভাবি। আবরার কিন্তু ইনার ব্যাপারে খুব সচেতন, ওর অযত্ন নিবে না আমার জানা মতে। মেঘা বেগমের কথায় মাথা নাড়ায় মাহমুদা বেগম নিজেও। একথাটা সত্যি, ছেলেটা যতই রাগী হোক না কেন ইনার ব্যাপারে সে পুরোই অন্যরকম। সামনে মেয়েটাকে বকাঝকা করলেও পেছনে তার প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখে। মেঘা বেগমের কথায় নিজের চিন্তা জগৎ থেকে বেরোয় মাহমুদা বেগম। তাসপির হলুদের দিন দেখনি? তাসপির হলুদের দিন সবার জন্য শাড়ি কেনা হলেও একটা শাড়ি কম পড়ে যায়। তানভীর আর ইরফানকে বললেও তারা কেটে পড়ে। তারপর কোনো রাস্তা না পেয়ে আবরারকে জানায় মাহমুদা বেগম। প্রথমে অন্য শাড়ি পরতে বলে সে, তারপর যখন তিনি ইনার কথা বলে, কোনো কথা ছাড়াই বিছানা ছেড়ে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে আবরার। এই জন্যই বলছি তোমরা চিন্তা করো না, ওরা ভালো থাকবে, এবং শুধু ভালো না খুব ভালো। দেখো, মেঘা বেগমের অভয়ে কিছুটা চিন্তা কমে মাহমুদা বেগম আর আয়শা বেগমের। হালকা হেসে উঠলেন দুজা। তা দেখে মেঘা বেগম আর রহিমা খালাও হাসে। তারপর তিনজা হাত লাগায় নাস্তার কাছে। নাস্তা সেরে আবার তাসপির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরোনো লাগবে। জলমলিয়ে রোদ উঠেছে। ফজরের পর থেকে বৃষ্টি থেমে রোদ উঠেছিল। মেঘা বেগম আর মাহমুদা বেগম সারা বাড়ি ছুটোছুটি করে সব কাজ শেষ করছে। তানভীর, ইরফান আর তিহু নিজেদের ঘরে তৈরি হচ্ছে বের হওয়ার জন্য। মেঘা বেগম সবাইকে সকাল থেকে তাড়া দিচ্ছেন। জোহরের আজান পড়বার আগে বের হওয়া লাগবে, সবাই যাতে জলদি তৈরি হয়। কিন্তু মন ভালো না থাকায় সবাই এখনো তৈরি হয়নি। হাতের কাজ শেষ করে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হলেন মেঘা বেগম। ড্রয়িং রুমের বড় দেয়াল ঘড়িটাতে একবার চোখ বুলিয়ে সময় দেখে নিলেন। 11:30 বাজে। তারপর পা বাড়ালেন আয়েশা বেগমের ঘরের দিকে। নাস্তা সেরে তিনি আবার ঘরে এসে শুয়ে পড়েছিলেন। ইনার জন্য বুকটা খা খা করছে ওনার। মেয়েটা কত খুশি ছিল তাসপির বিয়ে নিয়ে, ভাবতেই বারবার চোখের পাতা ভিজে উঠছে আয়েশা বেগমের। সারাদিন বাড়ি মাথায় করে রাখা মেয়েটা আজ 2 দিন বাড়িতে নেই। যেন কত শত যুগ কেটে গেছে তিনি ইনায়াকে দেখেনি। ড্যাশ 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 ড্যাশ। হোটেল থেকে চেক আউট করে সবে বেরিয়েছে আবরার ইনা। সকালের নাস্তাটা হোটেলের রেস্টুরেন্ট সাইডেই সেরেছে দুজনে। কিছুটা এসে একটা গাছের ছায়ার নিচে দাঁড়ালো আবরার। ডান হাতের মুঠোয় ইনার হাত আর বাম হাতে তাদের পোশাকের শপিং ব্যাগগুলো। ইনার হাতটা ছেড়ে পকেট হাত চালায় আবরার। ফোনটা বের করে সময়টা দেখে নিল। তারপর ঢুকলো মেসেজে। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানা নেই আবরারের। মেসেজে ঢুকে ব্যাংক থেকে প্রাপ্ত মেসেজটা চেক করলো। 70,000 টাকা দেখে খানিক চিন্তা মুক্ত হয় আবরার। 7,000 বা 8,000-এর মাঝে যদি বাসা পেয়ে যায় তবে টুকিটাকি দরকারি কিছু জিনিসপত্র কিনে ও 1,030-এর মতো টাকা বাঁচবে। ভাবনা চিন্তা শেষে আবার ফোনটা পকেট রেখে দিল সে। তারপর ইনার হাতটা আবার সযত্নে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। এতক্ষণ আবরারের করা কাজগুলো পূর্ণ মনোযোগে পর্যবেক্ষণ করে ইনা। গাছের ছায়ায় দাঁড়িয়ে ও ঘেমে গেছে আবরার। ফর্সা মুখ রোদের তাপে লাল হয়ে উঠেছে। কপালের রগগুলো ফুলে ফেপে উঠেছে। সেই রগগুলো ছাড়িয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা ঘাম। আবরারের জেল ছাড়া চুলগুলো কপালে এসে খেলা করছে। কি মোহনীয় সেই দৃশ্য! ইনার হঠাৎ কি হলো কে জানে। নিজের বাম হাতের সাহায্য কালো শাড়ির আঁচলটা তুলে আবরারের কপালের পাশ বেয়ে নামা ঘামের ফোঁটাগুলো মুছে দেওয়ার বৃথা চেষ্টা চালালো। আবরারের বুক সমান ইনা পা উঁচিয়ে ও আবরারের কপাল ছুঁতে পারল না। হাত নামিয়ে নিতে উৎসুক হলো ইনা। তা দেখে কিঞ্চিত ঝুঁকল আবরার। নিজের প্রেয়সীর বাম হাতখানার উপর নিজের হাতটা চেপে ধরে
তারপর নিজের কপালের ঘামটা মুছে নেয়। কষ্ট হচ্ছে। আবরারের প্রশ্নে তার চোখে চোখ রাখেই না। শান্ত, সুন্দর সেই চাহনি। মুখে কিছু না বলেও ইনার চোখ যেন কত কি বলছে। আর তা আবরার বুঝতে পারছে। বুঝতে পেরে ও খানিক অবুঝের ন্যায় তাকিয়ে থাকে আবরার। কিছু সময় প্রিয় মানুষের চোখের ভাষা বুঝলেও সেই কথাগুলো প্রিয় মানুষদের মুখ থেকে শুনতে যেন একটু বেশি ভালো লাগে। চল তোকে রিমঝিমদের বাসায় রেখে আসি। তারপর বাসা পেলে আবার নিয়ে আসবো। কথাটা বলেই হাত নাড়িয়ে রিকশা থামাতে নেয় আবরার। আমি কোথাও যাব না। গেল একেবারে বাসায় চলে যাব। ইনার অভিমান নিয়ে বলা কথাটা বুঝতে পেরে মনে মনে হাসে আবরার। তার ভালোই লাগে ইনার অধিকার খাটানো কথাগুলো শুনতে। ইনায়াকে আরেকটু রাগিয়ে দেওয়ার ইচ্ছে হলো তার। অন্যি, তোর কি কোনো ভাবে মনে হচ্ছে যে আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে এসে তুই ভুল করেছিস? আবরারের কথাটা কর্ণগোচর হতেই রেগে যায় ইনা। ছলো ছলো চোখে আবরারের দিকে তাকায়। তারপর আবার চট করে চোখ সরিয়ে নিল। হ্যাঁ, ভুল মনে হচ্ছে, দিয়ে আসেন আমাকে বাসায়। থাকবো না আপনার সাথে। আমাকে তাড়াতে পারলেই আপনি খুশি। আমাকে একটুও দেখতে পারেন না আপনি। কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে কেঁদে দেয় না। তার কান্না দেখে বুকে জ্বালা শুরু করে আবরারের। ঈশ্বর, কি করল সে? মেয়েটাকে আবার কাঁদিয়ে দিয়েছে। শিট। এই অন্যি। দূর, আমি তো তোকে রাগানোর জন্য কথাটা বলেছি। আর তুই সত্যি ভেবে নিয়েছিস তোকে যদি বাসায় রেখে আসার হতো তাহলে কি আব্বুর সাথে ঝামেলা করে আমার সাথে নিয়ে আসতাম? কোথাও রাখবো না তোকে। সত্যি প্রমিস। আর একবারও বলবো না এমন কথা। নিজের কানে ধরে কথাগুলো বলে আবরার। তারপর ইনার চোখ মুখ মুছে দেয়। ড্যাশ 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 ড্যাশ। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশের রং একটু একটু করে বদলে যাচ্ছে। হালকা নীলটা যেন লালচে কমলার সঙ্গে মিশে যাচ্ছে কোথাও। গাছের পাতায় হালকা বাতাস লেগে নড়ছে। পাখিরা দলে দলে ফিরছে, কেউ ছাদের কার্নিশে বসছে, কেউ গাছের ডালে। আলো অন্ধকার মিশে একটা নরম ধূসর ছায়া তৈরি করছে চারপাশে। চৌধুরী বাড়ির দরজায় এসে 3টে গাড়ি থামে। তারপর পরই আসে আরেকটা গাড়ি। প্রথম গাড়িটাতে আশরাফ চৌধুরী, আয়েশা বেগম আর আশরাফ চৌধুরী। দ্বিতীয়টাতে আফতাব চৌধুরী, আয়েশা বেগম আর মেঘা বেগম। তৃতীয়টায় তানভীর, ইরফান, তিকু। শেষেরটাতে তাসপি, সায়ের আর স্যাম। তাসপির জামাইয়ের নাম সায়ের। সায়েরের ছোট ভাই স্যাম। তাসপির শ্বশুর বাড়ি থেকে ওকে আজ নিয়ে এসেছে আশরাফ চৌধুরী। মেয়েকে ছাড়া একটা দিনই যেন বছর সমান গেছে আশরাফ চৌধুরী। তাই বন্ধুকে বলে অনুষ্ঠান শেষে নিজের মেয়েকে সঙ্গে করে বাড়ি ফিরেছেন তিনি। এক মেয়েকে বুকে করে আনতে পারলেও অন্য মেয়ে আর ছেলে কোথায় তা কেউ জানে না। গাড়ি থামতেই তাড়াহুড়ো করে বড়রা সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাকিরা তাসপিদের নিয়ে আসে। মাহমুদা বেগমরা বাড়িতে ঢুকেই রান্নাঘরে ছুটলেন। সবার জন্য রাতের খাবারের পাশাপাশি সন্ধ্যার নাস্তার আয়োজনও করা লাগবে। ড্যাশ 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 ড্যাশ। সারাদিন রোদে পুড়ে ঘেমে নিয়ে মাগরিবের পর একটা বাসা পায় আবরার। 3তলা বিশিষ্ট একটা বাড়ি। শহরের কোলাহল থেকে কিছুটা ভেতরে। বাড়ির বাহিরে শেওলা পড়া সাদা রংটা জ্বলে গেছে। বাড়ির সামনে একটা বেলি ফুল গাছ। বর্ষার সিজন হওয়ায়তে গাছটা ফুলে ভরে আছে। বাড়ির সামনে দাঁড়াতেই বেলি ফুলের মিষ্টি সুবাস এসে ধাক্কা লাগে নাকে। মনোরম পরিবেশ সাথে ভাড়া ও সাধ্যির মধ্যে 8,000। 2 রুমগুলো মাঝারি সাইজের। কিচেন, এক বারান্দা, ওয়াশরুম। বাড়ির মালিক অগ্রিম 2 মাসের ভাড়া নিয়েছে। তা পরিশোধ করে বাসা খালি থাকায় আবরার ইনা আজই উঠে পড়েছে। জমজমাট হয়ে আছে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। তাসপি, সায়ের, সায়েম, তানভীর, তিকু, ইরফান সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম রাতের রান্না করছে। মেঘা বেগম গেস্টদের নাশতা দিয়ে উপরে গেছে এশার নামাজ আদায় করতে। বাড়ি ফিরেই অফিসের উদ্দেশ্যে রওনা দেন আশরাফ চৌধুরী আর আফতাব চৌধুরী। ম্যানেজার ফোন দিয়েছিল। আশরাফ চৌধুরী নিজের ঘরে। মোটামুটি সবার মন এখন ভালো। বাড়ির ফেরার পরই আবরারের সাথে কথা হয় তানভীরের। তারা বাসা পেয়েছে জানিয়েছে বাড়িতে। তা শুনেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই। ঢাকা শহরের সাধ্যের মধ্যে বাসা পাওয়া 4টি খানি কথা না। আবরারের তানভীরের সাথে কথা শেষে বাড়ির সবার সাথে একে একে কথা বলেই না। মায়ের সিরিয়াল আসতেই কেঁদে উঠেছে। তা দেখে বুঝায় আবরার। কথা শেষে কল কাটার পর থেকে স্বাভাবিক হয়েছে মাহমুদা বেগম আর আয়েশা বেগম। প্রেশারটাও কমে এসেছে। ড্যাশ 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 ড্যাশ। তেহজিব, তুমি কিসে পড়ো?
সাইমের কথায় তার দিকে অবাক চোখে তাকায় তিহু। তিহুকে তেহজিব বলায় কপাল কুঁচকে যায় ইরফানের। কপালের চারপাশের রগগুলো ফুলে ফেপে ওঠে। কিছু কঠিন কথা বলতে মুখ খুলেও নিজেকে সামলে নিল। নতুন আত্মীয়র সাথে এমন ব্যবহার করা ঠিক হবে না ভেবে নিজেকে সামলে নিল। দোতলা থেকে নামতে গিয়ে কথাটা শুনতে পায় ইরফান। আড্ডার মাঝে জরুরি ফোন আসায় ঘরে যায় সে। এসেই কথাটা শুনে ইরফান। তিহুর পুরো নাম তেহজিব চৌধুরী তিহু। বাড়ির মানুষ ছাড়া তিহুকে তেহজিব খুব কেউ একটা বলেও না আর নামটা জানেও না কেউ। কিন্তু সায়েম ছেলেটা তাসবির থেকে নামটা জেনেছে। তিহু উত্তর দেওয়ার আগেই ইরফান এগিয়ে আসে। তুমি হয়তো জানো না তিহুকে আমরা ছাড়া অন্য কেউ তেহজিব বলে না। আর ওর নামটা এত সহজে বলবেও না। ইরফান ভাইয়া কি যে বলেন। আমরা তো এখন বেয়ান তাই এই নামটা আমি বলতেই পারি। তাই না মিস তেহজিব? সায়েমের প্রশ্নে তিহু নিজের দুহাত কচলাতে শুরু করে। এই ছেলে কি শুরু করেছে? তাকে কেন টানছে ওনার আর ইরফান ভাইয়ার কথার মাঝে? ঘরে যা তেহজিব। সামনে পরীক্ষা, ঘরে গিয়ে পড়তে বসো। তোকে যেন আমি আর ড্রয়িং রুমের আশেপাশে না দেখি। তিহুর দিকে তাকিয়ে শান্ত চোখে ইরফানের দেওয়া ধমকটাতে কেঁপে ওঠে তিহু। কথাগুলো সবার কাছে শান্ত কণ্ঠে বলা মনে হলেও তিহুর কেন যেন মনে হলো ওই কণ্ঠে কিছু ছিল। সে আর সোফায় বসে থাকতে পারে না। দাঁড়িয়ে পড়ে তিহু। তাকে উঠতে দেখে সুটানে সায়েম। আরে কি করছেন কি তেহজিব? ভাইয়া মজা করে বলেছে। এখন কি পড়তে বসবেন আপনি? ঘরে যা তেহজিব। দ্বিতীয়বার যাতে বলা না লাগে। ইরফানের শেষের কথাটুকু শুনে আশেপাশে না তাকিয়েই সিঁড়ির দিকে চলে যায় তিহু। শুধু শুধু ঘুমন্ত সিংহকে জাগিয়ে লাভ নেই। তিহু উঠে যেতেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় ইরফান। এতক্ষণের সব ঘটনার নীরব দর্শকের ভূমিকা পালন করে তানভীর, তিহু। এখানে তাদের কিছু বলার নেই। এমনিতেও ভাইদের রাগে প্রচুর ভয় পায় তাসবি। ড্যাশ 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 ড্যাশ। আকাশে গোলকার থালার মতো চাঁদ উঠেছে। চারপাশ চিকচিক করছে চাঁদের আলোয়। বারান্দায় দাঁড়িয়ে আছে ইনা। তার মনে হলো আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের আলোয় কি সুন্দর লাগছে চারপাশ। বেলি ফুলের সুবাসে মৌ মৌ করছে পুরো বাড়ি। আবরার ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। এই সুযোগে বারান্দায় এসে দাঁড়িয়েছে ইনা। চাঁদ দেখতে তার বেশ ভালোই লাগে। বাড়িতে থাকতেও পড়ার মাঝে মাঝে এসে সে চাঁদ তারা দেখত। তার জন্য কম বকা ও খায়নি মায়ের কাছে। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে চোখ বুলায় আবরার। ইনায়াকে ঘরে না দেখতে পেয়ে বারান্দার দরজায় এসে দাঁড়ায় সে। পেছনে ঘুরে আকাশের দিকে তাকিয়ে আছে তার প্রেয়সী। তা দেখে ইনার পেছনে গিয়ে দাঁড়ায় আবরার। নিজের পেছনে কারো অস্তিত্ব বুঝতেই বুঝে যায় মানুষটাকে। সদ্য শাওয়ার নিয়ে আসা আবরারের শরীর থেকে এক মিষ্টি সুবাস ভেসে আসছে। সাবান, শ্যাম্পুর মিক্সড ঘ্রাণ। নাক টেনে সুবাসটা ভেতরে টেনে নেয় ইনা। কি মিষ্টি সেই সুবাস! ইনার অবাধ্য মনে ইচ্ছে জাগে একবার আবরারের বুক থেকে ঘ্রাণটা নিতে। ইচ্ছে করছে তার উদম বুকে নিজের মুখটা দাবিয়ে দিতে। ইনার ভাবনার মাঝেই আবরারের চুলের পানিগুলো ফোটায় ফোটায় এসে তার ঘাড়ে পড়ে। কিছু ফোঁটা পানি আবরারের কানের পাশ বেয়ে ঘাড়ের তোয়ালেতে গিয়ে বিলীন হচ্ছে। ভ্রম কাটে ইনা। কথাগুলো ভাবতেই তওবা করে সে। ছি ছি, একদিনেই কি হলো তার! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শান্ত প্রকৃতির মাঝে দুজন মানবী নিশ্চুপ হয়ে পূর্ণিমা বিলাস করছে। কি অদ্ভুত এই প্রেমিক যুগল! একজন মনে মনে শুকরিয়া করছে তার প্রিয়তমাকে পাওয়ার জন্য। অন্যজন তওবা করছে মনের কুইচ্ছেগুলোর জন্য। রাতের খাবার খেতে বসেছে বাড়ির সবাই। আয়েশা বেগম আর মেঘা বেগম সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। সায়ের আর সিয়ামের জন্য আজ বাহারি রকমের আয়োজন করেছেন তারা। দুপদের মাংস, 3 পদের মাছ, সবজি, পোলাও। সন্ধ্যা থেকে সব আয়োজন করেছেন 3 জন মিলে। খাবার টেবিলে সবাই থাকলেও মাহমুদা বেগম নেই। ওনার শরীর খারাপ থাকায় রান্নার শেষে ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। ড্যাশ 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 ড্যাশ। আশরাফ চৌধুরী কর্নারের চেয়ারটাতে বসেছেন। ওনার দুপাশে 2 ভাই। গম্ভীর মুখে সবাইকে পর্যবেক্ষণ করে খাবারে মনোযোগ দিলেন তিনি। ওনার দেখা দেখি চুপ করে নিজেদের খাবার খাওয়ায় মনোযোগ দেয় সবাই। আবরার ইনা যাওয়ার পর থেকে আরো গম্ভীর হয়ে আছেন আশরাফ চৌধুরী। প্রয়োজন ছাড়া একটা শব্দ ও মুখ থেকে গলাচ্ছেন না তিনি। একমায়ে আদরের ছেলে আর নিজের কলিজার টুকরো ইনাকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনিও ভালো নেই। তা বুঝতে পারছে বাড়ির সবাই। সেদিন রাগের মাথায় ওনার বলে ফেলা কথাটাকে সত্যি ধরে বাড়ি থেকে আবরার ইনায়াকে নিয়ে বেরিয়ে যাওয়ায় নিজেকেই দুষছেন তিনি। সবাইকে এমন চুপ করে খেতে দেখে মুখ কুঁচকে নেয় সায়েম। তার এমন শান্ত পরিবেশ ভালো লাগে না।
তাদের বাড়িতে খেতে বসলে সবাই কত মজা করে। প্রত্যেকের মুখে একবার করে নজর বুলায় সাইম। সবার শেষে তিহুর মুখে এসে নজর আটকায় সাইমের। তিহুর বরাবর সামনাসামনি বসেছে সে। তার পাশের চেয়ারে তানভীর, তিহুর পাশের চেয়ারে ইরফান, যে কিনা মাথা নামিয়ে প্লেটের দিকে তাকিয়ে মন দিয়ে নিজের খাবার খাচ্ছে। তার ভাবখানা এমন যেন আশেপাশে তাকালেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মুখ বাঁকায় সাইম, মাথা ঝুঁকিয়ে ও ইরফান স্পষ্ট বুঝতে পারছে তিহুর দিকে তাকিয়ে আছে সাইম। রাগে মাথার ভেতর দপদপ করছে তার। যখন থেকে এই সাইম তিহুকে দেখেছে আঠার মতো পেছনে লেগে আছে, শত চেষ্টা করেও পিছু ছাড়াতে পারছে না। তা দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কুটুম বাড়ি বলে কিছু বলতেও পারছে না। ছেলেটাকে একদম সহ্য হচ্ছে না ইরফান। তেহজিব, আমাকে মাছের বাটিটা দিন তো। সাইমের কথায় চোখ তুলে তাকায় ইরফান। তিহু নিজের কোল থেকে হাত উঠাতেই নিজের বাম হাত মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। দাঁত চেপে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তারপর বা হাতে তিহুর হাঁটু চেপে ধরে সে ইরফানের নিরাশায় আবারও নিজের হাত গুটিয়ে নিল তিহু। চোখ নামিয়ে খাবারে মনোযোগ দেয়। তিহুকে থামিয়ে মেঘা বেগমকে ডাক দিল ইরফান। ইরফানের ডাকে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকায় মেঘা বেগম। মামুনি, সাইমকে মাছ দেও। তিহু, নিজের খাবারটা তাড়াতাড়ি শেষ কর। আরে বাবা, আমাকে বললেই তো পারতে। দাঁড়াও, আমি তোমাকে মাছ দিচ্ছি। ইরফানের কথায় মুখ চুপসে যায় সাইমের। যতবার সে তেহজিবের আশেপাশে যেতে চাইছে যতবার এই ছেলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটু বেশি করছে ইরফান। সাইম হাসে। সে ও দমে যাবার পায় নয়। দেখবে কতদূর যায় এই খেলা। নিজের অসন্তোষ ভাব ডেকে ঘাড় বাঁকায় সাইম। দুপাশে ঘাড় বাঁকিয়ে উত্তর দেয়, কিন্তু ইরফান ভাইয়া, মাছের বাটিটা তো তেহজিবের সামনে, তাই উনি দিলেই ভালো হতো। শুধু শুধু আন্টি কেন কষ্ট করবেন? তিহু, মাছের বাটিটা এগিয়ে দে তো মা। মায়ের কথায় গাইগুই করে সাইমের দিকে মাছের বাটিটা এগিয়ে ধরে তিহু। বাটিটা হাতে নিতে গিয়ে তিহুর হাতের উপরিভাগ স্পর্শ করে সাইমের বাহাতের আঙুলগুলো। অস্বস্তিতে জলদি করে হাত সরিয়ে নেয় তিহু। রে সরি তেহজিব। সাইমের কথায় অপ্রস্তুত হাসে তিহু। ছেলেটা ইচ্ছে করেই যে তার হাত ধরেছে তা ভালোই বুঝেছে তিহু। বিষয়টা ইরফানের ও বুঝতে সময় লাগে না। নিজের প্লেটটা সামনের দিকে ঠেলে চেয়ার ছেড়ে উঠে পড়ে ইরফান। এখানে বেশিক্ষণ থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ঠান্ডার মাথায় কাজ করা ইরফানের বোকামি করা মানায় না। তা খুব ভালো করেই জানে ইরফান। অযথা ঝামেলা বাড়াতে চায় না সে। কিরে আব্বা, এভাবে না খেয়ে উঠে পড়লি যে? আমার খাওয়া শেষ আম্মু। মায়ের প্রশ্নের জবাব দিয়ে কিচেনের পাশের বেসিনে হাত ধুতে চলে যায় ইরফান। তার যাওয়ার পরপর উঠে পড়ে তিহু। মেঘা বেগম এবার খানিক করা গলায় তিহুকে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তিহু? তোদের দুজনেরই কি খাওয়া শেষ? পেট ব্যথা করছে আম্মু। আর খাবো না। মেয়ের অসুস্থতার কথা শুনে থেমে যান মেঘা বেগম। মেয়েরই কোনো সমস্যা হতে পারে ভেবে মাংসের বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে চলে যান। ড্যাশ 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 ড্যাশ। আবরার ভাই জানেন, হুম, আমার না পূর্ণিমার রাতের খোলা আকাশের নিচের হাঁটার খুব শখ ছিল। কিন্তু তখন তো আপনি অনেক কড়া ছিলেন, তাই কখনো হাঁটা হয়নি। ইনার কথায় দাঁড়িয়ে পড়ে আবরার দুহাত পকেট গুজে নেয়। মুখের মধ্যে গম্ভীরতা টেনে প্রশ্ন করল, যেমন? যেমন কথায় কথায় থাপ্পড় দিতেন, রাতের বেলায় বারান্দায় যেতে দিতেন না, বান্ধবীদের সাথে ঘুরতে যেতে দিতেন না। ইনার অভিযোগ করা দেখে হাসে আবরার। নিজের চুলে একবার হাত চালিয়ে রাস্তার থেকে ফুটপাতের পাশে গিয়ে বসল। তার পাশে এসে বসেই না, আমার উপর কি খুব রাগ তোর? না। কেন? তোকে কত বেড়াজালে আটকে রেখেছিলাম, কত কি করতে দেয়নি। শেষে দেখ, তোর পরিবার থেকে ও তোকে আলাদা করে দিলাম। আবরারের কথায় মুখটা ছোট হয়ে আসে ইনার। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে। দূর, এখন তো আবরার ভাই কষ্ট পেয়েছে। নিজের কপাল চাপড়ে মনে মনে কথাগুলো আওড়ায় ইনা। দূর, কি যে বলেন আবরার ভাই। এটা নিয়ে রাগ করার কি আছে? আর পরিবার থেকে আলাদা হলাম কই? আপনি তো আছেন আমার সাথে। ইনার কথায় আবরারের চোখ জলজল করে উঠে। কি বলল তার বোকা ফুল? আবরার তার পাশে আছে, এটাতে সে খুশি। তার কোনো অভিযোগ নেই। সে ভুল শুনে নিত। নিজের ছন্নছাড়া ভাব ঢেকে নিশ্চিত হওয়ার জন্য ইনায়াকে আবার জিজ্ঞেস করল, মায়ে কি বললি তুই? কত কিছুই তো বললাম। কোন কথাটা জিজ্ঞেস করছেন? আমি তোর পাশে আছি নাকি কি? আচ্ছা, বলেছি আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই আবরার ভাই। আর পরিবার থেকে আলাদা হলাম কই, আপনি তো আছেন আমার সাথে।
খুশিতে বারবার গলা কেঁপে উঠছে আবরারের। হৃদস্পন্দন বেড়ে গেছে তার। ইনা কি তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে? এত জোরে লাফাচ্ছে কেন হৃদয়টা? নিজেকে আজ সুখী মানুষ মনে হচ্ছে তার। ইনা তাকে উপলব্ধি করছে। বাসায় যাব ভাইয়া। দুচোখ ডলছে ইনা। মেয়েটার ঘুম আসবে বোধহয়। সারাদিনের ক্লান্তিতে আবরারের শরীরটাও ব্যথা করছে। রাতের খাবার খেতে বেরিয়েছিল দুজনে। বাসায় এখনো কিছুই কেনাকাটা করেনি আবরার। সন্ধ্যায় বাসা পাওয়ার পর শরীর ক্লান্ত থাকায় আর ইনা একা বাসায় থাকবে বলে রাতে বেরোয়নি সে। আজ রাতটা মেঝেতেই ঘুমাতে হবে দুজন। কাল সকালে বেরোতে হবে। সামনের সপ্তাহে কয়েকটা ইন্টারভিউ আছে আবরারের। পরশু বাড়ি থেকে বেরোনোর আগেই রিমঝিমকে বলে ছিল কয়েকটা কোম্পানিতে যেন অ্যাপ্লিকেশন করে দেয়। তার কাছে কম্পিউটার না থাকায় রিমঝিমকে বলা। চাঁদের আলো আধারিতে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এক পুরুষ অবয়ব। ট্রাউজারের পকেট দুহাত রাখা, পরনে সাদা টি শার্ট, চোখে কাচের চারকোণ ফ্রেমের চশমা। তার দৃষ্টি ওই দূর আকাশে আবদ্ধ। মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। পেছনে এসে দাঁড়ালো এক নারী অবয়ব। মাথায় ওড়না পেঁচিয়ে ইরফানের পেছনে এসে দাঁড়ালো তিহু। তিহুর উপস্থিতি টের পেয়ে ও আকাশের দিকে তাকিয়ে আছে ইরফান। তখন হাত ধুয়ে নিজের রুমে চলে যায় তিহু। কিছুক্ষণ বসে থাকার পর বন্ধ রুম থুম আটকে আসায় বারান্দায় গিয়ে দাঁড়ায় তিহু। তিহু বারান্দায় দাঁড়ানোর কিছুক্ষণ পর তার ঘরে আসে ইরফান। তাকে ছাদে যেতে বলে চলে যায় সে। তারপর এতক্ষণ অপেক্ষা শেষে মামির চোখ ফাঁকি দিয়ে ছাদে আসায় সফল হয়েছে তিহু। তার এই নীরবতা ভয় ধরিয়ে দিচ্ছে তিহুর মনে। ইরফান যখন কোনো কারণ নিয়ে খুব বেশি রেগে যায় তখন এমন চুপ হয়ে যায়। ইরফানের নির্লিপ্ততা ভাব দেখে তিহু এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। ইরফান ভাই, দেখুন, ওই ছেলেটার সাথে আমি একটা বারও আগ বাড়িয়ে কথা বলিনি। এমনকি আম্মু না বললে তখন মাছের বাটিটা এগিয়ে দিতাম না। আচ্ছা, আপনি শুধুরা। তিহু পুরো কথা শেষ করার আগেই ইরফান পেছনে যায়। তিহুকে উল্টো ঘুরিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে ইরফান। ব্যথায় কুকড়ে উঠে তিহু হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালায়। তাকে বুকের সাথে চেপে ধরে নীরবতা ভাঙে ইরফান। শুধু রাগ করছি। সত্যিই তোমার এটা মনে হচ্ছে যে আমি শুধু রাগ করছি? ওই বাস্টার্ডটা তোমার হাত ধরেছে তেহজিব, যেই হাত শুধু আমার ধরার কথা। লাগছে ইরফান ভাই। ছাড়ুন। আমি ছুলেই তোর লাগে তাই না? কই ওই বাস্টার্ড যখন তোর আঙুল ছুঁয়ে ছিল তখন তো কিছু বলিসনি। কথাগুলো বলেই আরো জোরে তিহুর হাতটা চেপে ধরে ইরফান। ইরফানের বলিষ্ঠ হাতের চাপে তিহুর হাতের হাড়গুলো ভেঙে যাওয়ার উপক্রম। কিছুতেই ছাড়ছে না ইরফান। আর সহ্য করতে না পেরে কেঁদে উঠে তিহু। আপনার এমন বেপরোয়া আচরণে আমি ক্লান্ত ইরফান। মুক্তি দিন আমাকে। তিহুর কথায় ইরফানের হাতের বাঁধন ছুটে যায়। ইরফানের হাত থেকে ছাড়া পেয়ে হাত ধরে মেঝেতে বসে পড়ে তিহু। ভীষণ জ্বালা করছে তার হাত। আরেকটু হলেই ভেঙে যেত বোধ হয়। তিহুর হাত দুপা পিছিয়ে যায় ইরফান। দুহাতের তালুতে মুখ থেকে উপর নিচ কয়েকবার ঘষে নেয়। মুখ থেকে হাত নামাতেই মাথা ঘুরিয়ে উঠে ইরফান। মাথা চেপে তিহুর পাশে মেঝেতে বসে পড়ল সে। ইরফানকে বসতে দেখেই তিহুর পৃথিবী ঘুরে ওঠে। নিজের ব্যথা ভুলে হামাগুড়ি দিয়ে ইরফানের পাশে এসে বসে। ইরফানের মাথা চেপে ধরা দুহাত টেনে নিজের সামনে আনতেই বুক ধরফর করে উঠে তিহুর। রক্ত! না, আল্লাহে আমি কি বলে ফেললাম? ইরফান ভাই, এই ইরফান ভাই কথা বলুন। নাক দিয়ে রক্ত ঝরছে ইরফানের। নিজের মধ্যে নেই সে। তিহুর কথায় ইরফানের প্যানিক অ্যাটাক হয়েছে। অতিরিক্ত চিন্তা বা কষ্ট ফেলে ইরফানের প্যানিক অ্যাটাক হয়। পরিবারের সবাই তা জানে। তখন মাথা ঠিক থাকে না তার। উন্মাদের মতো আচরণ করে ইরফান। ড্যাশ 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 ড্যাশ। মেঝেতে যথেষ্ট দূরত্ব রেখে পাশাপাশি শুয়ে আছে আবরার ইনা। রুমের জানালাগুলো খোলা। ব্যবসা গরমে ঘুম আসছে না কারোই। চাঁদের হালকা আলো আর বেলিফুলের সুবাসের রুমটাকে আবরারের কাছে এক রহস্যময় জগৎ মনে হচ্ছে। যেই জগতের বাসিন্দা শুধু তারা দুজন। অদ্ভুত সুন্দর সেই জগৎখানা। নিজের বাহাতের উপর মাথা রেখে শুয়েছে আবরার। ইনার মাথার নিচে তার ভাঁজ করা শাড়িগুলো। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে সে। বাহির থেকে এসে গামছা ভিজিয়ে মেঝে মুছে নিয়েছিল আবরার। কিছু মনে পড়তেই উঠে বসে সে। তাকে উঠতে দেখে পাশ ফিরে তাকায় ইনা। কষ্ট করে উঠত উনি। কেন? উঠুন না। তারপর বলছি। আবরারের জোরাজুরিতে উঠে বসে ইনা উঠতেই শাড়ির ব্যাগটা নিয়ে নেয় আবরার। ব্যাগটা খুলে শাড়ির ডিজাইনের কাগজগুলো নিয়ে আবার জায়গা মতো ব্যাগগুলো রেখে দেয় সে। এবার শুয়ে পড়।
বিনা বাক্যে শুয়ে পড়েই না। তার পাশে আবরারও শুয়ে পড়ল। কাগজগুলোকে একসাথে মুড়িয়ে ডান হাতে বাতাস শুরু করে আবরার। মেঝের হালকা ঠান্ডা আর আবরারের বাতাস করায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েই না। ইনায়াকে ঘুমিয়ে পড়তে দেখে কাগজগুলো পাশে রেখে দুজনের মধ্যেকার দূরত্ব কমিয়ে ইনায়াকে নিজের বুকের উপর নিল আবরার। অপর হাতে শাড়ির ব্যাগগুলো নিয়ে নিজের মাথার নিচে দিয়ে শক্ত করে চাপতে ধরে ইনায়াকে। অবশেষে নিজের প্রেয়সীকে বুকে নিয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমায় আবরার। চলবে।